ওকে, সো আমরা আমাদের ক্লাস শুরু করি। আমরা বলছিলাম যে কি আমরা সাইকোলজি, ডিজাইনের সাইকোলজির উপরে 5টা সেশন নিব, যেখানে আমাদের একটা সেশন গত উইকে হয়েছিল, আরেকটা সেশন আজকে। আজকের টপিক হচ্ছে যে কালার চেঞ্জেস দ্য গেম। এখন দয়া করে কেউ আমাকে বলবেন না যে ভাই আমাকে এই যে কালার থিওরি শিখান, কালার সাইকোলজি শিখান, বা আজকের ক্লাসে কালার থিওরি বা কালার সাইকোলজি নিয়ে ক্লাস নেন। এইটা আমরা করব না, কারণ হচ্ছে ইউটিউবে যান, কালার সাইকোলজি, কালার থিওরি এগুলো নিয়ে সার্চ দেন, অসংখ্য ফ্রি টিউটোরিয়াল আপনি পেয়ে যাবেন, রাইট? তাহলে আজকের ক্লাসটা আমি কেন নিচ্ছি বা আমি ডিফারেন্ট কি দিব, আমি আপনাকে অ্যাটলিস্ট এইটা বলতে পারি, আজকে আমি আপনাদেরকে যেটা দেখাবো বা যেটা শেখাবো মেজরিটি জিনিস আপনি আগে থেকে জানতেন না, হয়তো বা কয়েকটা জানলেও জানতে পারেন, বাট যেই একটু ডিপ কিছু সাইকোলজি আছে এটা আমরা অনেকেই জানতাম না। ওই কারণে ওই যে কালার থিওরি, কালার সাইকোলজি নিয়ে আমি কোনো কথা বলবো না, আমরা সোজাসুজি চলে যাব আমাদের ডিপ রিসার্চে, যে কেমনে একটা কালার একটা ডিজাইনের পুরো পার্সপেক্টিভ চেঞ্জ করে দেয়। ওকে, আমরা শুরু করি। প্রথমত আমাদের দেশে 90% ডিজাইনার, আমি আমাদের দেশ বললে ভুল হবে, পুরো ওয়ার্ল্ড ওয়াইড 90% ডিজাইনাররা কালার হুইল ঘুরিয়ে আপনার কালার সিলেক্ট করে। ওই যে বললাম কালার হুইল, কালার থিওরি, ওগুলোর উপরে ডিপেন্ড করে একটা র্যান্ডম কালার পিক করে। কিন্তু টপ 1% যারা বা খুব ভালো লেভেলের যারা ডিজাইনার, ওরা কালার সিলেক্ট করে নিউরো মার্কেটিং এর উপর ভিত্তি করে। নিউরো মার্কেটিং আরেকটা হচ্ছে কালার রিলেটিভিটি, এই দুইটার উপরে। এখন আমরা আজকে যেই টপিকগুলো শিখবো, এখানে আমি কয়েকটা টপিক লিখে রাখছি, মেবি আরো দুই একটা টপিক অ্যাড হইতে পারে। তার মধ্যে আমাদের প্রথম টপিক আপনারা অলরেডি দেখতেছেন যে কালার রিলেটিভিটি অ্যান্ড কনটেক্সট। কারো কোনো প্রশ্ন কাইন্ডলি, আমার মনে হয় না এখন প্রয়োজন আছে, আমরা প্রশ্ন সেশনটা পরে নিতে পারি, আমরা মাত্র ক্লাস শুরু করলাম। ঠিক আছে, আমরা সবাই একটু মিউটে থাকবো, কারো কোনো প্রশ্ন থাকলে আমি যখন জিজ্ঞেস করবো কাইন্ডলি তখন করেন, ক্লাসের ভেতর আসলে প্রশ্ন নিলে প্রবলেম হবে। ওকে, গ্রুপে যারা আছেন তাদের সবার জানা কথা, সব কিছুর রেকর্ডিং থাকে, দেন হচ্ছে ইউটিউবে আপলোড করা হবে, সো রিল্যাক্স থাকেন। ওকে, প্রথম সেশনে আমরা টাইপোগ্রাফির ব্রেন নিয়ে কথা বলছি। আমরা টাইপোগ্রাফির কি মানে ওই যে খুঁটিনাটি নিয়ে কথা বলি নাই, ব্রেন নিয়ে। আমাদের এই মানে এই সেশনটার পুরো টপিক হচ্ছে বা পুরো সেশনটা হবে যে সাইকোলজি নিয়ে। ঠিক আছে, সো প্রিভিয়াসলি আমরা টাইপোগ্রাফির ব্রেন নিয়ে কথা বলছি, আজকে আমরা কথা বলবো ডিজাইনের সোল বা আত্মা, যেটাকে আমরা বলে থাকি, দ্যাট মিনস কালার। কালারকে ডিজাইনের সোল বা আত্মা বলা হয়। অনেকে আমাকে জিজ্ঞেস করে যে ভাই আমার ডিজাইনটা কেন যেন প্রিমিয়াম মনে হয় না, আমি ডিজাইন করতেছি বাট প্রিমিয়াম ভাইবটা আমি পাচ্ছি না। বাট আরেকজনে যখন করে, পিন্টারেস্টে, বিহন্সে আমি যখন ডিজাইন দেখি, ওগুলো কিন্তু ঠিকই সুন্দর হয়, প্রিমিয়াম হয়, বাট সেম, ও কিন্তু সেম কালারটাই ব্যবহার করে। একটা জিনিস আপনি খেয়াল করে দেখেন, আমরা যখন ডিজাইন করি, লেটস আপনি ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক কালার ইউজ করলেন, ফোরগ্রাউন্ডে ইউজ করলেন কোন একটা ব্রাইট কালার, ওকে, এখন আপনার ডিজাইনটা কিন্তু তাও কেন যেন কিছু একটা মিসিং মনে হইতেছে বা প্রিমিয়াম ভাইবটা দিচ্ছে না। বাট সেম কালার টোন আরেকজনে ব্যবহার করলো, আমি কিন্তু বলতেছি খেয়াল করেন, সেম কালার টোন বলছি, আমি বলি নাই সেম কালার প্লাস সেম ব্যাকগ্রাউন্ড, সেম কালার টোনটা ব্যবহার করলো, বাট ওরটা বেশি প্রিমিয়াম মনে হচ্ছে, আপনারটা না। তাহলে শোনেন ঘটনাটা আসলে কোথায় হইতেছে। ফটোশপে কালার পিক করা কিন্তু খুব ইজি, আমরা সবাই কালার পিক করতে পারি, কিন্তু অডিয়েন্সের ব্রেইনে ইমোশন ট্রিগার করাটা হচ্ছে এখানে আসল খেলা। আমি আপনাদেরকে কালার হুইল শিখাতে আসি না, যেটা স্টার্টিং এ বলছি, আমি এটা এখানে শিখাতে আসছি যে কালার দিয়ে আপনি ওই আপনার অডিয়েন্সের ডিসিশনটাকে কেমনে কন্ট্রোল করবেন। এবং আজকের ক্লাসটা যদি প্রপারলি আপনারা বুঝেন, আমি আশা করব যে কালার কিভাবে কাজ করে এইটা নিয়ে প্রবলেম থাকার কথা না। ঠিক আছে, কারণ আজকের পর থেকে আপনি শুধু কালার সুন্দর লাগতেছে এই কারণে ব্যবহার করবেন না, আপনি কালারটা ব্যবহার করবেন কেন, আপনার টার্গেটটা অ্যাচিভ করার জন্য। কিসের টার্গেট? অডিয়েন্সের ব্রেইনে যাতে আমরা একটা জিনিস ঢুকাই দিতে পারি যে এটা তোমাকে দেখতে হবে। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কথা, কালার কখনো একা কাজ করে না।
আমি জানি না এই কথাটা আপনি জীবনে শুনছেন কিনা, কালার কখনো একা কাজ করে না। রিজন কি? প্রথমেই আমি বললাম, আপনি সেম কালার পিক করলেন, লেটস সে আপনি গ্রিন কালার পিক করলেন, ওকে, ব্যাকগ্রাউন্ডে আপনি আরেকটা কালার ব্যবহার করলেন। সামটাইমস আপনাদের কি এই জিনিসটা কখনো হয়েছে? হোপফুলি সবার হওয়ার কথা, আমারও হয়েছে, যে আপনি একটা কালার পিক করছেন কিন্তু কেন যেন কালারটা, আপনি যে ব্যাকগ্রাউন্ডটা কালার পিক করছেন ওটার সাথে ম্যাচ করতেছে না, এবং আপনার মাথায় আসে যে কি রে, আমি তো কালারটা সুন্দর চুজ করলাম, বাট কেন যেন মিলতেছে না বা মানাইতেছে না। এই প্রবলেমটা হোপফুলি আমাদের সবার হয়েছে। রিজনটা কি? রিজন হচ্ছে যে, ধরেন আপনি গ্রিন কালার পিক করলেন, এই যে গ্রিন কালারটা পিক করলাম, এবং ধরেন কথার কথা ব্যাকগ্রাউন্ড আপনি একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড চুজ করলেন। এখন গ্রিনের সাথে হোয়াইট কালারটা কেন যেন ম্যাচ করতেছে না, তখন আপনি কি করেন? গ্রিন কালারটা আবার চেঞ্জ করে দেন। কিন্তু মজার ব্যাপার হইতেছে, আপনার চুজ করাটাই রং। আপনার মেইন কালারটা চেঞ্জ করার দরকার নেই, আপনার কালার চেঞ্জ করা দরকার ছিল বা কালারটার বদলানো দরকার ছিল কোনটার, আপনার আশেপাশের এরিয়াটা। এখানে আশেপাশে বলতে আমরা ব্যাকগ্রাউন্ডটা বোঝাইতেছি, বা এর পাশে এমন কোনো কালার যেটার সাথে ওকে মানাইতেছে, ঠিক আছে? এইটাকে আমরা বলে থাকি কালার রিলেটিভিটি। কালার কখনো একা কাজ করে না। আবার ভালো করে শোনেন, তার পাশের কালারটা নির্ধারণ করে আপনার চোখ ওই ডিজাইনটাকে কেমনে দেখাবে। মানে চিন্তা করেন, আমি যদি এই যে এই টেক্সটার ব্যাকগ্রাউন্ডে হোয়াইট ব্যাকগ্রাউন্ড রাখতাম, ট্রাস্ট মি, লেখাটা আপনি ভালো করে পড়তে পারতেন না, ঠিক আছে? এই কারণে বলতেছে যে কালার, মেইন কালার বা হিউ কালার কখনো একা কাজ করে না। তার পেছনে বা তার আশেপাশে যে কালারটা থাকে ওরা নির্ধারণ করে যে কালারটা অডিয়েন্স কেমনে দেখবে, যেটাকে আমরা হাই কন্ট্রাস্ট বলে থাকি, লো কন্ট্রাস্ট বলে থাকি। এখানে যে টেক্সটার ব্যাকগ্রাউন্ড দেখতেছেন এটা হাই কন্ট্রাস্ট, কারণ ব্যাকগ্রাউন্ডের সাথে ফোরগ্রাউন্ডে আমরা যেই কালার প্যালেট ইউজ করছি ক্রিস্টাল ক্লিয়ার ভাবে আমরা প্রত্যেকটা জিনিস দেখতে পারতেছি, আমাদের চোখের কোনো প্রবলেম হইতেছে না। এটা কেন গুরুত্বপূর্ণ? অনেক সময় আমরা ভাবি যে একটা নির্দিষ্ট কালার খারাপ। আপনি লাল কালার একটা পিক করছেন কিন্তু কেন যেন ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ হইতেছে না, আপনি বলতেছেন না লাল কালারটা যাইতেছে না, বা লাল কালারটা মনে হয় এটার সাথে ম্যাচ করবে না, বা এটা দেখতে খারাপ লাগতেছে। ব্যাপারটা কি, ওর সাথে খারাপ লাগতেছে না, আপনি কন্ট্রাস্ট ম্যাচ করাইতে পারেন নাই। মানে আশেপাশের এরিয়া বা ব্যাকগ্রাউন্ড এরিয়া আপনি ম্যাচ করাইতে পারেন নাই। রিয়েল লাইফ এক্সাম্পল আমরা দেখি, ধরেন কোকা কোলা। কোকা কোলার কালারটা কি? রেড কালার। কিন্তু আপনি একটু খেয়াল করে দেখেন বা একটু চেক করে দেখবেন যে কোকা কোলার রেড সব সময় হোয়াইট ব্যাকগ্রাউন্ডের সাথে থাকে। কেন? রেডের সাথে যদি আপনি চিন্তা করেন ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড পিক করলেন এইটার মতো, তখন সেইটা কি ব্র্যান্ড যেটা আমাদেরকে বোঝাতে চাচ্ছে সেইটা সে দেখাতে পারবে? কারণ ব্ল্যাক মানে আমরা বুঝতে পারি কি, কাইন্ড অফ অ্যাগ্রেসিভনেস। সো রেডের সাথে যখন ব্ল্যাক আপনি পিক করবেন, চুজ করবেন, সেটা কি হচ্ছে? অ্যাগ্রেসিভনেস। বাট কোকা কোলা তো অ্যাগ্রেসিভনেস শো করে না, সে শো করে কি, জয়ফুল, ঠিক আছে, চার্মিং, বা আমরা কি বলতে পারি যে, একটা ওয়ার্ড আছে আমার মাথায় আসতেছে না, বাট আমরা বুঝতে পারতেছি যে জয়ফুল। আপনি কোকা কোলা খেয়ে একটা কি আমোদ প্রমোদ কাইন্ড অফ ফিল পাবেন, ওইটা। সো যার কারণে রেডের সাথে আমরা কিন্তু ব্ল্যাক কালারটা পিক করি না, মানে ওরা ওইভাবে সাইকোলজিক্যালি ব্ল্যাক কালার ইউজ করে না। সো এইভাবে কিন্তু কালার রিলেটিভিটি কাজ করে। এর পরেরটা হচ্ছে যে নিউরো মার্কেটিং, যে ওয়াই ব্র্যান্ডস ইউজ সার্টেন কালার্স। ব্র্যান্ডরা কেন কিছু নির্দিষ্ট কালার ইউজ করে? প্রথম কথা, অনেকে চিন্তা করে যে ভাই আমি একটা ডিজাইন করবো, লেটস সে আমি কালার ইউজ করলাম গ্রিন কালার। এখন হুট করে যদি কেউ বলে যে ভাই গ্রিন কালারটা তো অমুক ব্র্যান্ড ইউজ করছে, আপনি এই কালারটা ব্যবহার করলে তো সেটা কপি হবে। জীবনও না, কালার কোনোদিন কপি হয় না। সেম কালার, ব্লু কালার অনেক বড় বড় ব্র্যান্ড ইউজ করে থাকে, রেড কালার অনেক বড় বড় ব্র্যান্ড ইউজ করে থাকে, তারপরে অরেঞ্জ, ইয়েলো। সো কালার কখনো চুরি হয় না, মানে কপি হয় না। এই জন্য বলা হচ্ছে নিউরো মার্কেটিং, যে কিছু ব্র্যান্ড নির্দিষ্ট কালার প্যালেটই ব্যবহার করে, এরা অন্য কালারে যায় না। যেমন ধরেন আমাদের এখানে মুদ্রা কথা হচ্ছে যে কি, আমাদের ব্রেন মানে মানুষের মস্তিষ্ক কালার, মানে কিছু কালার দেখার সাথে সাথেই একটা স্পেসিফিক ইমোশন কিন্তু রিলিজ করে দেয়। মানে আপনি এই কালারটা দেখছেন, আপনার মাথা থেকে আপনার ব্রেন কিন্তু অটোমেটিক বুঝবে যে ওকে এটা এই রিলেটেড টপিক, ঠিক আছে?
সো বড় বড় ব্র্যান্ডরা কি করে, এই সাবকনশিয়াস সিগন্যাল গুলাই কিন্তু ব্যবহার করে, এবং এগুলো এগুলো ব্যবহার করেই কিন্তু তাদের সেলটা বাড়ে। এখানে ওরা অনেক বেশি পরিমাণ যে আজেরা চিন্তা করে, ব্যাপারটা এমন না। ওরা মানুষের ব্রেইনের সাথে কানেক্টেড। যেটা মানুষ কালার দেখার পরে কি চিন্তা করবে, আমি যে রেড কালার ইউজ করব, রেড দেখার পরে মানুষের ব্রেন কিভাবে নিউরো কি করে রিলিজ করবে, ওটাই হচ্ছে বড় ব্র্যান্ডরা ফোকাস করে। এবং এই জিনিসটা এতটাই ইম্পর্টেন্ট যে এইটা দিয়ে ওদের সেল মিলিয়ন ডলারে হয়ে যায় অটোমেটিক। যেমন ধরেন ফুড, আমরা যে কোনো ফুড রিলেটেড ধরি, ধরেন বার্গার, পিৎজা, হোয়াট এভার। ফুড এবং হাঙ্গার, আমরা ফুড এবং হাঙ্গার বলতে কি বুঝাইতেছি, আমরা খাই কখন, খিদা লাগলে, যার কারণে এখানে ফুড এবং হাঙ্গারকে মিক্স আপ করা হয়েছে। এবং আপনি খেয়াল করে দেখবেন বড় বড় ব্র্যান্ডের মেজরিটি কালার প্যালেট থাকে রেড অ্যান্ড ইয়েলো। কেন? লাল রং হচ্ছে বলা যাইতে পারে যে এটা কি বলে, যে হার্টের রেট বাড়ায়। আপনি খাবার দেখছেন, কেন যেন আপনার মনের মধ্যে একটা হার্ট রেট বাড়ে। এরপর আবার সাথে কি কালার ইউজ করা হইতেছে, ইয়েলো কালার, যেটা কি করে একটা আনন্দ বা জয়ফুলনেস প্রোভাইড করে। মানে খাবার দেখলে আমাদের একটা খুশি লাগে না, হ্যাঁ খিদা লাগছে খাবো, বুঝছেন ব্যাপারটা। এখানে আপনি যদি ব্লু কালার ব্যবহার করতেন, আপনি নিজেই চিন্তা করেন আসলে কি কালারটা যাইতেছে। ব্লু কালারের সাইকোলজি কি, ফুডের সাথে তো ডেফিনেটলি যায় না। ব্লু কালার হচ্ছে ট্রাস্ট। সো এখানে খাবারের সাথে ট্রাস্টের কোনো কানেকশন নাই, মাথায় রাখেন। আপনি দেখবেন যে ম্যাকডোনাল্ডস বলেন, কেএফসি বলেন, তারপরে এটার নাম কি বার্গার কিং বলেন, ওরা এই যে রেড অ্যান্ড ইয়েলোর কালার কম্বিনেশনটাই ইউজ করে থাকে। এখন বার্গার কিং যদি বলে যে আমাদের কালার প্যালেটটা এটা কে, কেএফসি বা ম্যাকডোনাল্ড কপি করছে, আসলে কি তাই? সে কপি করে নাই, সে মানুষের নিউরো মার্কেটিংটাকে ইউটিলাইজ করে ইউজ করতেছে, দ্যাটস ইট। কেউ বলতে পারবে না যে সে আমার কালারটাকে চুরি করছে। মাথায় রাখবেন, এটাই হচ্ছে মূলত নিউরো মার্কেটিং। এরপর আসেন ট্রাস্ট এবং স্ট্যাবিলিটি। আমরা তো এতক্ষণ ফুড এবং হাঙ্গার দিয়ে কি বুঝালাম, আমাদের খাবারের খাবার দেখে আমরা যেই উত্তেজনা ফিল করি বা খুব হ্যাপি হই ওটা। এরপরে ধরেন ব্লু কালার, লেটস সে ব্লু কালার আমরা পিক করতে পারি, যে নীল রং আমাদের ব্রেইনে প্রশান্তি বা নিরাপত্তার একটা সংকেত পাঠায়। আপনি এখন ব্লু কালার দেখছেন, আপনি একটা ফ্রেশ ফিল করবেন, আপনি একটা ট্রাস্ট ফিল করবেন। এটাকে বলা হয় যে কি বিশ্বাসযোগ্যতার একটা কি বলে সিম্বল বা প্রতীক। তাই আপনি যখনই দেখবেন, আমরা ইভেন ফেসবুকে ঢোকেন, ফেসবুকের কালারটা কি, ব্লু। বিভিন্ন ব্যাংকের লোগোতে আপনি দেখবেন যে ব্লু। কেন? ব্যাংক যদি আমরা ট্রাস্ট না করি, সেখানে আমরা টাকা পয়সা রাখবো না। কিন্তু আবার আপনি একটা দামি ঘড়ি, লেটস এ রোলেক্স, এক্সপেন্সিভ ঘড়ি, ওইখানে আপনি দেখবেন যে ব্ল্যাক অ্যান্ড গোল্ড। বুঝছেন, ব্ল্যাক অ্যান্ড গোল্ডের একটা মিশ্রণ থাকে। কারণ বেশিরভাগ ক্ষেত্রে ব্ল্যাককে আমরা অভিজাত না আভিজাত্য বলে, হ্যাঁ আভিজাত্য, এবং একটা কি পাওয়ারফুল একটা সিম্বল আমরা ধরে থাকি। এখন লাক্সারির মধ্যে যদি আপনি ব্লু কালারটা ঢুকাই দেন বা ওই যে রেড বা অরেঞ্জ কালার ঢুকাই দেন, আপনি জাস্ট নিজে চিন্তা করেন ওই জিনিসটা তখন প্রিমিয়াম ভাইব দিবে কিনা। এই জিনিসগুলো বুঝতে হলে আপনাকে ডেফিনেটলি কালার সাইকোলজিটা বুঝতে হবে, যে মানে কোন কালার কি প্রোভাইড করে। আমি আপনাকে বললাম যে লেটস সে আপনি একটা ট্রাভেল রিলেটেড ডিজাইন করেন। এখন আপনি ট্রাভেল রিলেটেড ডিজাইনের মধ্যে কালার ইউজ করলেন রেড। আপনি নিজেই চিন্তা করেন ট্রাভেলিং এর সাথে রেড কালারের কি আদৌ কোনো সম্পর্ক আছে? এখানে কারো ওপিনিয়ন থাকলে ডেফিনেটলি জানাবেন। কারণ হইতেছে ট্রাভেল যখন আপনি করেন, আপনি কিসে যাবেন? রাস্তা দিয়ে। রাস্তার আশেপাশে আপনি কি দেখতেছেন? গ্রিন সিনারিও দেখতেছেন, গ্রিন কালার। যদি আপনি ধরেন নৌপথে যান, পানির পথ দিয়ে যান, তাহলে আপনি কি দেখতেছেন? ব্লু ওশান, সমুদ্র, মহাসমুদ্র। সিমিলারলি আপনি যদি আকাশ পথে যান, তাহলে আপনি কি পাইতেছেন? ব্লু স্কাই। খুবই সিম্পল বা খুবই নর্মাল একটা ব্যাপার যে আমরা যখন ট্রাভেল রিলেটেড ডিজাইন করব, আমরা দুইটা কালারের মধ্যে রাখতে পারি, একটা হচ্ছে কি ব্লু অর গ্রিন। ফুড রিলেটেড ডিজাইন করলে আমরা রাখতে পারি কি রেড অর অরেঞ্জ। বুঝেন?
কেন একটা কালার এতটা ইম্পর্টেন্ট ডিজাইন করার ক্ষেত্রে, যে বড় বড় ব্র্যান্ডরা কেন এইসবের পেছনে মিলিয়ন ডলার খরচ করতেও কিপটামি করে না? কারণ ওরা জানে যে মানুষের ইমোশনকে যদি আমরা ট্রিগার করতে না পারি, ওই মানুষটা আমার প্রোডাক্টটাকে নিবে না। খুবই ইম্পর্টেন্ট, বুঝছেন? যদি ইস্যু থাকে না বুঝেন, প্রশ্ন করতে পারেন, সমস্যা নেই। এর পরের টপিক হইতেছে মোস্ট প্রবাবলি একটা রুলস, যেটা হোপফুলি অনেকে নাম শুনছেন, 60-30-10 রুল, যেটাকে আমরা বলে থাকি। আমি একটু ফটোশপটা ওপেন করি, তাহলে আমরা একটু বিস্তারিত হয়তো বা এক্সাম্পল হিসেবে দেখাবো। প্রথমত 60-30-10 রুল, এই জিনিসটা কি যারা জানেন না তাদের জন্য, যে এটাকে এক প্রকার বলা যেতে পারে প্রফেশনাল ডিজাইনের গোল্ডেন রেশিও। ডিজাইনে যদি আপনার কোনো অগোছালো, আমি সামটাইমস ডিজাইন করতেছি, আমি বুঝতেছি না যে কোন কালারটাকে কতটুকু রাখলে অডিয়েন্সের কাছে দেখতে ভালো লাগবে, সো এইটাকে সাজানোটাকেই এক প্রকার আপনি বলতে পারেন 60-30-10 রুল। বাট এটা আমরা ইউজ কেমনে করব? এখানে প্রথম কথা হচ্ছে 60, যেটা দেখতেছেন এখানে বোঝাইতেছে 60% আপনার একটা কালার থাকবে, যেই কালারটা হোল ব্যাকগ্রাউন্ডে ডমিনেট করবে, মানে রাজত্ব করবে। আমার এই ডিজাইনটাই দেখেন, এখানে 60% ডমিনেন্ট কালার কে? কে বলতে পারবেন আমার এই ডিজাইনে 60% ডমিনেন্ট কালার কোনটা? ব্ল্যাক ভাইয়া। এক্স্যাক্টলি, কারণ পুরো অংশ জুড়ে ব্ল্যাক অলমোস্ট 60%-এর মতো জায়গা নিয়ে ফেলছে। 30% কে পিক করছে? হোয়াইট কালার। 10% এ। এখন মজার বিষয়ে আসেন যে ভাই, বুঝলাম যে 60-30-10, এখন যেটা 60% ওকে তো বেশি দেখানো উচিত, মানে ওর দিকে তো আমার নজর যাওয়া উচিত বেশি। এই বিষয়টা কার মাথায় আসতেছে? এনিওয়ান, মানে এটা নিয়ে কোনো কনফিউশন ক্রিয়েট হচ্ছে না কারো, যে 60% যে ওর তো জি আহ, ভাইয়া। 60% যেটা, যদি কারো মাথায় এইটা আসে যে ভাই যে 60, মানে ধরেন কালার চেঞ্জেস দ্য গেম, এটা আমাদের কি মেইন টপিক, এটাকে আমরা বোল্ড আকারে রাখছি যাতে মানুষের নজর সবার আগে এদিকে পড়ে, তার মানে তো ওর কাছে 60% যাওয়ার কথা ছিল। বাট না, এই রুলসটা একটু ডিফারেন্ট, মানে হচ্ছে 60% হবে সে যে আপনার ডিজাইনের মেজরিটি স্পেস বা মেজরিটি কালার ধরে রাখবে, সেটা ব্যাকগ্রাউন্ড হইতে পারে। আপনি একটা পেছনে হোয়াইট ব্যাকগ্রাউন্ড ইউজ করলেন, ওইটাই হচ্ছে আপনার 60%। 30% হচ্ছে কে? যাকে আপনি চাচ্ছেন ওকে সে 60 থেকে একটু পরের রেঞ্জে এসে কি সাবটেক্সট হতে পারে, বডি কন্টেন্ট হতে পারে, সেটা রাখবে। 10% যে থাকে সে খুব বেশি কি রুল করে, মানে ওই ছোট্ট একটা জায়গা দিয়েই আপনি বুঝাতে চাচ্ছেন যে হ্যাঁ এইটা ইম্পর্টেন্ট টপিক। যদিও এখানে তো আমরা এটাকে হেডিং হিসেবে ইউজ করতেছি, বাট মেজরিটি ক্ষেত্রে 10%টা থাকে কি অ্যাজ এ সিটিএ বাটন। ওই যে আমরা ধরেন কোন একটা ডিজাইন করার পরে লিখি না রেড বাটন দিয়ে, যে বাই নাও, কল আস, বা কন্ট্যাক্ট আস, বা ধরেন শপ নাও, কাইন্ড অফ সিটিএ বাটন আমরা ইউজ করি না, ওইখানে কিন্তু এই 10%টা অনেক বেশি ইম্পর্টেন্ট রোল প্লে করে। সো এখানে 60% যেটা হচ্ছে, এটা হচ্ছে ডমিনেন্ট কালার। 30% যে থাকে তাকে আমরা বলে থাকি কি সেকেন্ডারি কালার, আর 10%টাকে আমরা বলে থাকি অ্যাকসেন্ট কালার। কিন্তু এই 10%টাই কিন্তু আপনার ডিজাইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, কারণ এটা ওই যে বললাম কল টু অ্যাকশন, বা সবচেয়ে যেই ইম্পর্টেন্ট তথ্য থাকে ওইটার জন্য ইউজ করা হয়। লাইক বাই নাও, কোনো ডিসকাউন্ট দিতে চাইলেন, বা ধরেন আমরা দিচ্ছি আমাদের এই প্রোডাক্টে 40% ডিসকাউন্ট, কাইন্ড অফ এই ধরনের কথা, ঠিক আছে? বাট মেক শিওর 10% এটা যেটা ইউজ করবেন সেটার মধ্যে যে কোনো একটা কালার কন্ট্রাস্ট থাকা লাগবে। কারণ এই যে দেখেন, আমি ধরেন এগুলাকেও হোয়াইট কালার দিলাম, আমি যদি এই কালার চেঞ্জেস দ্য গেম এই লেখাটাকে বড়ই রাখছি ওকে, কিন্তু আমি যদি এটা হোয়াইট রাখতাম 10%টা ওর দিকে যাইতো না, কারণ আপনি কালার চেঞ্জ করেন নাই। এই কারণে ওকে 10% দেওয়ার সাথে সাথে ওর কালারটাকেও চেঞ্জ করাটা ইম্পর্টেন্ট ছিল। বুঝছেন? না বুঝলে কিন্তু মাথার উপর দিয়ে যাবে, কারণ এগুলো টিপিক্যাল কোনো টপিক না, এগুলো অন্যরা আপনাকে শেখাবে না। পেইড ক্লাসেও আপনি এগুলো পাবেন না যেগুলো আপনি ফ্রিতে পাচ্ছেন। অ্যাটলিস্ট আমি আপনাকে এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আমি তো দেখিনি আজ পর্যন্ত।
পরের টপিক হচ্ছে যে কালার হারমোনি এবং লুমিনোসিটি কন্ট্রাস্ট জিনিসটা কি। সাধারণ ডিজাইনাররা যারা আমরা প্রিভিয়াসলি ধরেন আমি নিজেকেই বলতে পারি যখন আমরা শুরু করছিলাম যে আমরা ওই যে কমপ্লিমেন্টারি বা অ্যানালগাস কালার নিয়ে পড়ে থাকতাম। ঠিক আছে, কমপ্লিমেন্টারি থেকে একটা কালার পিক করলাম, অপোজিটে যে কালার আছে তাকে নিলাম, ওকে ফাইন। এমন না যে রুলসগুলো ভুল, ডেফিনেটলি ওগুলো ঠিক আছে, বাট যারা টপ ডিজাইনার বা যারা এই বিষয়গুলোকে একটু ডিপলি চিন্তা করে তারা কি করে, ওই যে কমপ্লিমেন্টারি এনালগাস, এটাকে কি বলে, টেট্রাডিক মেবি, ট্রায়াড, এগুলা নিয়ে পড়ে না থেকে ওরা লুমিনোসিটি কন্ট্রাস্ট নিয়ে খেলে। কিভাবে? ওরা প্রথমে ভিজুয়াল ওয়েটটাকে বাড়ায়। ভিজুয়াল ওয়েটটা কি? সব কালারের কিন্তু আপনার ওজন এক না, বুঝেন। রেড কিন্তু ব্লু এর চেয়ে চোখে বেশি ভারী মনে হয়। ধরেন আমরা একটু ফটোশপে ঢুকি, ধরেন র্যান্ডম একটা, আমি আপাতত নেই, আমরা ধরেন ওকে আমি আপাতত একটা ব্লু কালার দিচ্ছি, অ্যান্ড ওকে দিচ্ছি ধরেন একটা ব্রাইট রেড। এখন আপনি আমাকে বলেন এখানের মধ্যে কোন কালারটার ওজন আপনার বেশি মনে হইতেছে। এখন আমি বলার পরে এটা বললেন না যে ভাই রেডটাকে মনে হইতেছে, রিজন থাকবে। আমরা রিজন ছাড়া কোনো কথা বলবো না, সাইকোলজি থাকে। বাট আপনি আমাকে বলেন যে এখানে কোন কালারটার ওজন আপনার কাছে বেশি মনে হইতেছে এবং কেন, কে বলতে পারবে? কেউ বলতে পারলে বলেন, ততক্ষণ আমি আরেকটা জিনিস রেডি করি। ব্লুটা চোখে লাগতেছে, আমার ভালো লাগে। আমি কিন্তু ভালো লাগা খারাপ লাগার কথা জিজ্ঞেস করি না, আমি জিজ্ঞেস করছি আপনার কাছে ওজন কার বেশি মনে হচ্ছে। ওজন, ভিজুয়াল ওয়েট যেটাকে আমরা বলে থাকি। এই রেড কালারটা বুঝি নাই, বলেন, সমস্যা নাই। ভুল হলে ভুল হোক না, আমরা অনেক সময় এই যে চিন্তা করি যে ভুল হবে। এখানে প্রথমে নজরে আসে হচ্ছে গিয়ে রেড। এরপর ব্যাকগ্রাউন্ড হোয়াইট দেখে মনে হয় রেডটা ভালো লাগতেছে। আপনি ব্যাকগ্রাউন্ড রেড হোয়াইট করেন, ব্ল্যাক করেন, আপনি খেয়াল করে দেখবেন অলওয়েজ ব্লু চাইতে রেড কালারটা ওজনে ভারী। আমরা এখানে কিন্তু বলতেছি ভিজুয়াল ওয়েট, দেখতে কোনটা ভালো লাগতেছে ওইটার কিন্তু আমরা কোনো আলোচনাই করতেছি না। ওকে, ধরেন আমি এখানে কিছু নিলাম, আমি এগুলাকে একটু অফ করি। এখন দেখেন এখানে অনেকগুলো সার্কেল। এখন আপনাকে যদি আমি প্রশ্ন করি, মানে ধরেন এক একজনকে যদি প্রশ্ন করি আপনি সবার আগে কাকে দেখতেছেন, এক একজনে কিন্তু এক একটা উত্তর দিবে। কেউ বলবে ওকে, 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 ওকে। ধরেন আমরা সবগুলা লেটস সে সবার কালার ব্লু কালারই করে দিই। হ্যাঁ, আমি এখানে ব্লু করলাম। এখন ধরেন একে আমি ছোট করে দিলাম, even ছোট, এন্ড ওর কালারটাকে আমি করে দিলাম রেড কালার। এইটাও কিন্তু কালারের অনেক বড় একটা সাইকোলজি। অটোমেটিক্যালি আপনার নজর রেডের কাছে চলে যাচ্ছে, বুঝেন কেন? ভিউয়ারের চোখে, মানে আপনার চোখে বা অডিয়েন্সের চোখে সবার আগে ওই যে রেড ছোট ডটটা আছে ওর দিকে যাবে। এটাকে আপনার বলা হয় কি অ্যাক্রোম্যাটিক কন্ট্রাস্ট। ঠিক আছে, ইভেন আপনি ব্লু ব্লু কালারের পরিবর্তে এনি কালার পিক করেন, আপনি দেখবেন যে রেড কালারটার ভিজুয়াল ওয়েটটা বেশি থাকে। ঠিক আছে, এই কারণে আপনি বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে সিটিএ বাটন যখন কেউ ইউজ করে, বড় বড় ব্র্যান্ড, ওরা কি করে রেড কালার দিয়েই সিটিএ বাটনটাকে ক্রিয়েট করে। কেন? মানুষের নজর যাতে ওই দিকে কোনো না কোনো ভাবে যায়ই যায়। ঠিক আছে, এর পরের আমাদের অপশন এখানে আমি লিখি নাই, সেটা হচ্ছে লুমিনোসিটি এবং স্যাচুরেশনের একটা ডিফারেন্স আছে।
স্যাচুরেশন জিনিসটা কি কে বলতে পারবেন? জানা কথা, এগুলো তো খুব সহজ টপিক। স্যাচুরেশন কি? ভাই কালারের পরিমাণকে স্যাচুরেশন বলে। এক্স্যাক্টলি, কালারের আমরা তীব্রতা ভাই। এক্স্যাক্টলি ইন্টেন্সিটি। আমি একটা কালার পিক করলাম, হিউ কালার, লেটস সে আমি রেড কালারের একটা কালার ইউজ করলাম, বাট বড় বড় ডিজাইনাররা কখনোই ব্রাইট কালার পিক করে না। কেন বলতেছি? লেটস সে আপনি একটা কালার নেন এবং ধরেন এর কালার একেবারে, দেখেন আমি ফুল করে দিছি। আপনি এখানে একটা অপশন খেয়াল করে দেখেন, HSB, হিউ, স্যাচুরেশন এবং ব্রাইটনেস। এই মুহূর্তে আচ্ছা আমি কালারটা চেঞ্জ করি, ধরেন এইটা, তাহলে এটার কালার কি? একেবারে উজ্জ্বল। এবং এটার হিউর মান কত? এইচ এর মান কত? 243। এস এর মান, স্যাচুরেশনের মান কত? 100। এটার ব্রাইটনেস কত? 100। আপনি যখন স্যাচুরেশনটাকে ডাউন করবেন, আপনি দেখেন স্লাইডারটা কিন্তু লেফটের দিকে যাচ্ছে। মানে হইতেছে এইটার স্যাচুরেশন বা ইন্টেন্সিটি বা এক কথায় সহজ বাংলায় বলতে পারেন যে কালারটা ফ্যাকাশে হইতেছে। ঠিক আছে, কেউ যদি না বুঝেন তাহলে একটা সহজ ভাষা, ফ্যাকাশে হয়ে যাচ্ছে। এবং যখন আপনি এটাকে 0 করে দিবেন, এটা এক পর্যায়ে হয়ে যাবে পিওর হোয়াইট। কিন্তু স্যাচুরেশন ধরেন আমি 100 করে দিলাম, আপনি যখন বিতে আসবেন মানে ব্রাইটনেস, ব্রাইটনেস যখন আপনি কমানোর ট্রাই করবেন, আপনি দেখেন স্লাইডারটা এবার ডার্কের দিকে চলে যাচ্ছে, মানে অন্ধকার হয়ে যাচ্ছে। এবং আপনি যখন এটাকে একেবারে 0 করে দিবেন, তখন সেটা হয়ে যাবে পিওর ব্ল্যাক। আপনি কোড নাম্বার দেখেন, 6টা 0 মানে হচ্ছে যে পিওর ব্ল্যাক, আর 6টা F মানে হচ্ছে পিওর হোয়াইট। ঠিক আছে, এখন বড় বড় ডিজাইনাররা এইভাবে মানে লুমিনোসিটি সাথে স্যাচুরেশনের মিল রেখে কিন্তু কাজটা করে। যেমন ধরেন বেশিরভাগ ক্ষেত্রে একজন সাধারণ ডিজাইনার সবসময় কি করে, ওই যে স্যাচুরেশন বা ইন্টেন্সিটি নিয়ে কাজ করে। কিন্তু একজন টপ ডিজাইনাররা কি করে, লুমিনোসিটি নিয়ে, যে আপনার কালারটার উজ্জ্বলতা বা আপনি ব্রাইটনেস কতটুকু দিচ্ছেন। এই যে আমি বললাম, আমি যখন থেকে এই বিষয়গুলো জানা শিখছি, আমি কখনো পিওর কালারটা পিক করি না। পিওর বলতে হাইয়েস্ট ভ্যালুটা ইউজ করি না। ইভেন ধরেন রেড কালার নিলাম, এটার হাইয়েস্ট ভ্যালু কত? 342। আমি কখনো ইউজ করি না। আমি কি করি, স্যাচুরেশন প্লাস, দেখেন আমি যখন নিচে নামাচ্ছি স্যাচুরেশন এবং ব্রাইটনেস কিন্তু কমতেছে, কিন্তু এটার ভ্যালু কিন্তু সেম। ভ্যালু বলতে কি, এইচ ভ্যালু, হিউ ভ্যালু কিন্তু সেম। আপনি দেখেন এখানে যতই যাই করেন না কেন, এটার হিউ ভ্যালু কিন্তু চেঞ্জ হচ্ছে না, জাস্ট চেঞ্জ হচ্ছে কি SB আর GB, রাইট? বাট টপ ডিজাইনাররা কখনো এই কালারটা পিক করে না, ওরা মিউটেড কালার, ঠিক আছে, সফট কালারটা পিক করে, মানে ওই কালারটা ইউজ করতেছে। সি, কিন্তু যখন আপনি এটা ইউজ করবেন, এটা আপনার চোখে লাগবে। হ্যাঁ, তবে যদি ক্লায়েন্ট বলে সেটা ডিফারেন্ট ইস্যু। আসলে ক্লায়েন্ট যা বলে আমাদেরকে তাই করা লাগবে, ওইখানে আসলে কিছু করার নাই। বাট আপনি যখন ডিজাইন করবেন, আপনার মাথায় রাখা লাগবে যে আপনি এইভাবে কাজটা করেন। ঠিক আছে, এরপরে আমরা যদি আমাদের পরের টপিকে যাই, সেক্ষেত্রে আমরা কালার টেম্পারেচার এবং সাইকোলজিক্যাল ডিস্টেন্স নিয়ে একটু আলোচনা করি। কালার দিয়ে ধরেন আপনি ভিউয়ারকে ডিজাইনের কাছে বা দূরে নিয়ে যেতে পারবেন কালার দিয়ে। দেখেন এখানে অ্যাডভান্সিং ভার্সেস রিসাইডিং একটা কালার্স থাকে। জিনিসটা কি, ধরেন ওয়ার্ম কালার, আমরা জানি রেড অরেঞ্জকে আমরা কি বলে থাকি, ওয়ার্ম কালার বলে থাকি। ঠিক আছে, ভিউয়ারের চোখের দিকে দেখবেন যে এই যে অ্যাডভান্সিং কালারটা, এটা আগায় আসে। আবার কুল কালার্স, যেটা ব্লু হইতে পারে, গ্রিন হইতে পারে, তারপর এটা কি কালার বলে, অনেক সময় মাথার কালারটাও ভুলে যাই, ওইটা পিছাই যায়। তার মানে কি, অ্যাডভান্সিং অ্যান্ড রিসাইডিং। অ্যাডভান্সিং কোনটা, ওয়ার্ম কালার, মানে রেড অ্যান্ড অরেঞ্জ, এটা দেখবেন যে অটোমেটিক মানুষের চোখে সবার আগে পড়বে। ঠিক আছে, লেটস সে আপনি এখান থেকে যে কোনো একটা ধরেন আমি এই ধরনের একটা ওয়ার্ম টোন পিক করলাম, তাহলে ও কিন্তু আগে আসছে। ইভেন আপনি যদি ওর সাথে কি করেন, একটা কুল কালার ইউজ করেন, ইভেন আপনি এটা সাইজ যতই ছোট করেন না কেন, আপনি ভালো করে চেক করে দেখবেন যে ওই যে ওয়ার্ম কালার, ও আলটিমেটলি সবার আগে আপনার নজরে পড়বে।
এর পরের একটা অপশন হচ্ছে যেটা আমি মোস্ট প্রবাবলি এখানে আচ্ছা লিখছি, সেটা হচ্ছে কি আইসোলেশন ইফেক্ট। আইসোলেশন ইফেক্ট জিনিসটা কি, এটা আমার ব্যক্তিগতভাবে অনেক পছন্দের। সেটা হচ্ছে আইসোলেশন মানে আমরা তো জানি, আমরা এই যে যখন আমাদের করোনা হয়েছিল, কোভিড হয়েছিল, আমরা ধরেন কারো করোনা ধরা পড়ছে, আমরা কি বলতাম, তাকে আইসোলেশনে দিছে, মানে তাকে একা কি করে দিছে, সে একা থাকবে। এইটাও কিন্তু বিষয়টা কাইন্ড অফ সেম, বলতে পারেন যে এটা একটা পিওর কগনিটিভ সাইকোলজি, যেটা আপনার ডিজাইনে অটোমেটিক একটা হায়ারার্কি দেওয়ার জন্য ইউজ করা হয়। বিষয়টা আপনার যদি মাথার উপর দিয়ে যায়, যে ধরেন আমরা লজিক্যালি যদি একটা চিন্তা করি যে একটা গ্রুপের মধ্যে ধরেন যেটা সবচাইতে আলাদা, কথার কথা এমন একটা জিনিস আপনি রাখতে চাচ্ছেন যেটা সবচাইতে আলাদা, লেটস সে এই যেখানে একটা স্টার আমি দিছি, কথার কথা স্টারটা যদি আমি এখানে না দিয়ে এদিকে দিতাম এবং এটার কালারটা সেম এটার মতো গ্রিন কালার রাখতাম, তাহলে এটা হয়ে যাইতো কি আইসোলেশন ইফেক্ট। কারণ এই জায়গার আশেপাশে কেউ নাই, কারণ ওর সাথে এই যে টেক্সটের দূরত্ব আর এখানকার দূরত্ব কিন্তু অনেক, ভিজুয়ালি, হ্যাঁ সাধারণভাবে না, ভিজুয়ালি কিন্তু দূরত্বটা অনেক, কিন্তু তাকে আপনি এখানে দেওয়ার কারণে সে একাকী ফিল করতেছে, মানে আইসোলেশন ইফেক্ট, বাট স্টিল ও আলাদা। তবে এই ক্ষেত্রে আমরা ট্রাই করব ওর যাতে একটা কালার থাকে, জাস্ট পিওর হোয়াইট বা পিওর ব্ল্যাক দিয়ে দিলেন সামটাইমস মানে নজরে না পড়ার সম্ভাবনা থাকে। এই কারণে তাকে স্পেসিফিক কোন একটা কালার দিতে পারি, ইভেন হইতে পারে যে এই যে 60-30-10 বলছি, এই 10 কালারটা যাকে আইসোলেশন করছেন তাকে দিতে পারে, যাতে ওর দিকে আলাদা একটা নজর যায়। ঠিক আছে, যেমন ধরেন পুরো পোস্টার যদি আপনার মোনোক্রোম্যাটিক বা কি বলে যেটাকে, যে কোনো একটা কালার শেড ইউজ করলেন আপনি, তো ওইখানে যদি একটা অপোজিট কালার, ইভেন অপোজিট কালারের ধরেন টাইনি এলিমেন্ট থাকে, এরকম একটা ছোট স্টার বা টাইনি এলিমেন্ট থাকে, মানুষের সাবকনশিয়াস মাইন্ড কিন্তু অটোমেটিক ওই সিক্রেট ইনফরমেশনটাকেই কি ধরে নেয় যে হ্যাঁ ও মেবি কোন একটা ইম্পর্টেন্ট এলিমেন্ট, এবং সে সেটা দেখতে বা পড়তে বাধ্য। মানে অটোমেটিক আপনি ওকে আইসোলেট করে, মানে ওকে একাকিত্ব দিয়ে আপনি ওর দিকে অডিয়েন্সের নজর ঘুরাই ফেললেন। ঠিক আছে, খুবই সিম্পল লজিক, এখানে এমন না যে খুবই টাফ কিছু আমরা বলতেছি। তারপরেও আপনার যদি মনে হয় যে না আমি এই জিনিসটা বুঝতেছি না, ডেফিনেটলি আমাকে জানাবেন, কারণ আমরা চাই না যে আমরা যদি না বুঝি, কারণ আমি অ্যাটলিস্ট এটা বিলিভ করি আজকে আমি যা দেখাচ্ছি তার মধ্যে বেশ কিছু জিনিস মেবি আপনার কাছে নতুন মনে হইতে পারে বা নতুন হইতে পারে আমার যতটুকু আইডিয়া, কারণ এগুলো নিয়ে মেজরিটি মানুষ কথা বলে না। এতটুকুতে আমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? আমাদের ক্লাস আজকে অত বড় হবে না, যেহেতু এটা শুধুমাত্র সাইকোলজিক্যাল ফ্যাক্ট নিয়ে আমরা কথা বলবো, আমরা এখানে কোনো ডিজাইন দেখাবো না। আপনি কালার, ফন্ট এগুলো যদি বুঝতে পারেন, ইমপ্লিমেন্ট আপনি নিজেই করতে পারবেন, বাট সাইকোলজি আপনাকে জানতেই হবে। আসসালামু আলাইকুম ভাই। জি ওয়ালাইকুম আসসালাম। ভাই এখানে তো আপনি গ্রিনের পাশে একটা গ্রিনের ভিতরে ডার্ক নিয়েছেন, হ্যাঁ, হুম তারপর আবার সাদা নিয়েছেন, হুম এটা কি বোঝাতে চাইতেছে অথবা মানে কেমনে কি যদি একটু বলতেন। আমরা ওই যে 60-30-10 রুল ইউজ করছি, 60% হচ্ছে আমাদের কি ফুল ব্যাকগ্রাউন্ড, যেটা হচ্ছে আমার ডমিনেন্ট কালার, 30% আমরা ইউজ করছি সেকেন্ডারি কালার। ওই সেকেন্ডারি কালারটা আমার বডি কন্টেন্ট হইতে পারে, যেটা আমি চাচ্ছি যে হ্যাঁ আপনি এই কন্টেন্টগুলো পড়েন, তবে এই কালারটা এমন হইতে হবে যে যেটা ক্লিয়ারলি ভিজিবল, আপনি পড়তে পারতেছেন। এখন ধরেন কথার কথা ব্ল্যাক যেই ডমিনেন্ট কালার আমরা ইউজ করলাম, এই কালারটা যদি আমি কাইন্ড অফ ডার্ক রাখতাম আপনি কিন্তু পড়তে পারতেন না, পড়লেও আপনার কিন্তু প্রবলেম হইতো, মানে জুম করে করে হয়তো দেখতে হইতো। বাট এখন এই টেক্সটটা আমার মনে হয় না কারো জুম করে পড়ার প্রয়োজন আছে। দেন আরেকটা কি বললাম, 10%, 10%টা হয় যে কি আপনার এই রুলের সবচেয়ে ইম্পর্টেন্ট এলিমেন্ট,
যেটা মেজরিটি ক্ষেত্রে সিটিএ বাটনের ক্ষেত্রে হয়, বাট আমরা এখানে কোনো সিটিএ ইউজ করতেছি না, যার কারণে আমি কি করলাম, এই অংশটা 60-30-10 রুলটা একটু ভালো করে দেখেন। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয় যে এই 10%টাই, ঠিক আছে, এই 10%-এ যেটা আপনি ইউজ করবেন সে যাতে ক্লিয়ারলি ভিজিবল থাকে, সরি ভিজিবল না, মানে যে ওর দিকে যাতে আপনার নজর অটোমেটিক যাই যায়। এই ডিজাইনে সবার আগে আপনার নজর কিন্তু ওর দিকে যাবে, দেন হচ্ছে আপনি বাকিগুলা পড়বেন। ডমিনেন্ট কালারে কে আছে সেটা আপনার দেখার বিষয় না, বা আপনি দেখবেন না, আপনি জাস্ট দেখবেন যে হ্যাঁ জিনিসটা আমি বুঝতে পারতেছি, ঠিক আছে। জি ভাই। তো মানে ভাই আমার সমস্যা হচ্ছে কি, মানে কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট করতে গেলে যেমন ক্লায়েন্ট আমাকে একটা মানে ডিজাইন দেয়, দেওয়ার পরে কোন কালারটা দেব, পরে এটা সেটা কোনটা যাবে, মানে এইসব গাড়াগাড়ি করতে করতে সময় চলে যায়, বুঝছেন? এইটা এইটা আসলে, হ্যাঁ এইটা আপনার একার প্রবলেম না, এই প্রবলেমটা এখানে যারা আছে আপনি জিজ্ঞেস করেন মেজরিটির ছিল, আমাদেরও ছিল। কিন্তু এই বিষয়গুলোতে আপনার মাস্টার হইতে হইলে আপনি কালার চেঞ্জ করবেন না। ওই যে বললাম আমরা দেখি যে একটা কালো গ্রিন কালার ব্যবহার করলাম, ব্যাকগ্রাউন্ড এমন একটা চুজ করলাম যে ওটার সাথে মিলতেছে না, তখন আমরা কি করি, গ্রিন কালারটাই পাল্টায় ফেলি। আপনি গ্রিন কালার কেন পাল্টাচ্ছেন, আপনি ব্যাকগ্রাউন্ডটাকে পাল্টান, ব্যাকগ্রাউন্ডটা নিয়ে স্টাডি করেন, যে দেখেন যে ওই গ্রিন কালারের সাথে কোন ব্যাকগ্রাউন্ডটা ম্যাচ করতেছে। কারণ কালারের সাথে মানে কালার চেঞ্জ করে আপনি দিন শেষে ভালো রেজাল্ট পাবেন এমনটা না, কারণ আপনার আশেপাশের কালার বা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করলে অটোমেটিক আপনার ফ্রন্টে যে কালার পিক করছেন মিলে যাবে, ঠিক আছে। সো এই মিসকনসেপশন যেটা আমাদের মধ্যে আগে থেকেই ছিল, আমরা এটা থেকে একটু বের হয়ে আসি। কালার একটা ম্যাচ করতেছে না, আমরা সাথে সাথে ওই কালারটা চেঞ্জ করবো না, আমরা চেঞ্জ করবো তার আশেপাশের কালার বা ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, জি ভাই, ধন্যবাদ। ওকে। সো একটু আগে যেটা আমরা একটু বললাম যে অ্যাক্রোম্যাটিক কন্ট্রাস্ট কোনটা ছিল, ধরেন এইটা। এইখানে আমি আরেকটা বিষয় যদি আপনাদেরকে ক্লিয়ার করি যে এটা কেন হচ্ছে, যে আমরা ধরেন অনেকগুলো ছোট ছোট সার্কেল রাখছি, তার মাঝখানে একটা এলিমেন্ট রাখছি রেড কালার, ঠিক আছে। এখন এইটা যদি আমি রেড কালার না দিয়ে লেটস সে এরকম একটা কালার দিতাম, ধরেন এই কালারটা দিতাম, আপনি দেখতেন, বাট কেন যেন এই কালারটা ওইভাবে কি আপনার চোখে পড়তো, পড়তো না। ঝাপসা ঝাপসা সফট সফট টাইপের চোখে পড়ে না। এক্স্যাক্টলি। সো নট নেসেসারি যে আপনি কালার চেঞ্জ করে দিয়েছেন, সাইজ ছোট করে দিয়েছেন বলে ব্লু এর পরিবর্তে ইয়েলোর দিকে আপনার নজর যাচ্ছে। এখানে ভিজুয়াল ওয়েটটা ম্যাটার করে, ওই ওই কালারের ওজনটা এখানে আসলে কতটুকু। রেড কালারের যেই ওজনটা অটোমেটিক আপনার ব্রেন আপনাকে বলতেছে, এটা কিন্তু আপনি আপনার অটোমেটিক আপনার ব্রেন বলতেছে, আপনি কিন্তু কোনো সাইকোলজি ইউজ করতেছেন না, তাই না, যে হ্যাঁ আমি দেখতেছি রেড কালারটা ক্লিয়ারলি ভিজিবল ইয়েলোর চাইতে, ঠিক আছে। কেন, এখানে কালার আপনি দেখতেছেন একটাই বাট অনেকগুলা, কিন্তু আপনার চোখ বারবার ওই রেড কালারের মধ্যে যাচ্ছে কেন, এইটা আপনার ডিজাইনের লুমিনোসিটি পিক, মানে কি আপনার চোখ অটোমেটিকলি কালারের চাইতে আলোর তীব্রতা বা ব্রাইটনেস কন্ট্রাস্ট আগে ধরতে পারে, ঠিক আছে। ব্রাইটনেসটা ইভেন এটা যদি আপনি ডার্ক করে দিতেন তাও আপনার নজরে ওইভাবে আসতো না। ওই যে বললাম মানুষের চোখ অটোমেটিক্যালি আমাদের কালারের যেই ব্রাইটনেস বা তীব্রতা আমরা বলে থাকি ওইটার দিকে যায়। সো আপনি যদি ডিজাইনের পুরো কালার প্যালেট ঠিকও রাখেন, কিন্তু ধরেন লুমিনোসিটি আপনি ব্যালেন্স রাখতে পারেন নাই, মানে ব্রাইটনেসটাকে প্রপারলি ব্যালেন্স করতে পারেন নাই, তাহলে আপনার অডিয়েন্স কনফিউজড হয়ে যাবে যে সে আসলে তাকাবে কোথায়, ঠিক আছে। মানুষের ব্রেনকে কন্ট্রোল করাটা অনেক ইম্পর্টেন্ট। রিমেম্বার, শুধু সুন্দর ডিজাইন বা প্রিটি ডিজাইন বানানো আমাদের মেইন টার্গেট হওয়া উচিত না। সামটাইমস আপনি দেখবেন বা আমরাও দেখি যে একটা ডিজাইন আসলে দেখতে সুন্দর লাগে, বাট কেন যেন অতটা রিচ পায় না। রিজন হচ্ছে কি, অডিয়েন্সের ব্রেনটা ওইটার সাথে কানেক্টেড হয় না, মানে সাইকোলজিক্যালি সে বুঝতে পারে না যে সে আসলে তাকাবে কোথায়, বাট মেবি অ্যাস্থেটিক্যালি সেই ডিজাইনটা সুন্দর, ঠিক আছে। সো সাধারণ ডিজাইনাররা যখন ভাবে যে লাল মানেই ওই
আমরা কি বলে থাকি, ভালোবাসার প্রতীক বা কি বলে, ডেঞ্জার কাইন্ড অফ থিং। কিন্তু একজন ডিজাইন যারা টপ লেভেলে যারা ডিজাইনার আছে, ওদের কাছে রেড কালার মানে হচ্ছে কিন্তু ভিজুয়াল কমান্ড। ঠিক আছে, কারণ আমি যদি চাই যে আমার ডিজাইনের এই ছোট টেক্সটটাই বা ছোট বিন্দুটাই মানুষ আগে দেখুক, বা ওখানে টেক্সট থাকলে সেটা আগে পড়ুক, তাহলে আমি ওটার সাইজ না বাড়াইও কিন্তু কি দিচ্ছি, ওটার মধ্যে একটা অ্যাক্রোম্যাটিক কন্ট্রাস্ট দিচ্ছি, যাতে করে অটোমেটিক মানুষ ওই 1% একটা ছোট একটা বিন্দুর দিকেই মানুষ তাকায়। বুঝতে পারছি? ভাইয়া একটা কথা বলি, জি। একটা কথা বলি। জি। হ্যাঁ, বলতেছিলাম যে কোন কালার সাথে কোন কালার মানে ম্যাচ করে বা চোখে আটকায়, এটা তো স্টাডি করা লাগবে না, কোনো নির্দিষ্ট কিছু নাই যে এই কালারের সাথে ওই কালারই যাবে, এরকম কিছু তো মনে নাই নাকি? ব্যাপারটা আপনি যদি অন্যভাবে দেখেন, সামটাইমস আমরা ধরেন চিন্তা করি যে লেটস সে ব্যাকগ্রাউন্ড ইউজ করলাম ব্ল্যাক, ফোরগ্রাউন্ড আমি ইউজ করলাম ব্লু, কন্ট্রাস্ট কিন্তু ওকে। আবার অনেক সময় আপনি দেখবেন যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড ইউজ করলেন, ফোরগ্রাউন্ডে ইউজ করলেন কি রেড কালার, আপনি দেখবেন যে কন্ট্রাস্টটা আর একটু বৃদ্ধি পাচ্ছে। আবার আমরা যে এখানেই কাজ করলাম ব্ল্যাকের সাথে, আপনি যদি দেখেন গ্রিন, কন্ট্রাস্ট মানে কালার কন্ট্রাস্ট আপনি বোঝেন। ধরেন কালারের কালারের স্পষ্টতার উপরে মানে অন্য কালার ফুটতেছে নাকি, এটা বোঝা যাবে মানে স্পষ্টতা অপাসিটি কমানো বাড়ানোর উপরে, মানে ব্রাইটনেস এর উপরে এক্স্যাক্টলি। ভিত্তি করে। ধরেন আমি আপনাকে আরো একটা এক্সাম্পল দেখাই। ধরেন আমার ব্যাকগ্রাউন্ডটা পিওর ব্ল্যাক, আমি এখানে লেটস সে একটা রেড কালার নিলাম। ধরেন এটার সাইজ আমি একটু ছোট করি, এর কালারটা লেটস সে আমরা ব্লু কালার দিলাম, দেন ধরেন কাইন্ড অফ সায়ান কালার আমরা দিলাম, একটু এইভাবে নিলাম। ধরেন আমি আরো কয়েকটা কালার একটু দেখাই, লেটস সে আমরা এই কালার নিলাম, বাট আমরা একটু এবার ব্রাইটের দিকে যাচ্ছি। দেন अगेन আমি রেডের দিকে যাব, বাট কাইন্ড অফ একটু ডার্ক। দেন अगेन সেম কালারটা আমি পিক করব, বাট এবার যাচ্ছি আবার কি ডার্কের দিকে। কিছু জিনিস আপনাকে আপনার ব্রেইন বলে দিবে কোন কালারটা ব্যাকগ্রাউন্ডের সাথে যাচ্ছে। আমি যদি প্রথমে ইয়েলো কালারটা চুজ করি, আমি দেখতেছি এইটার ভিজুয়াল ব্যালেন্স বা ভিজুয়াল কন্ট্রাস্ট 100%, আমি বলতে পারি 100%। তারপর আমি যদি ব্লুটা বলি, কন্ট্রাস্ট কিন্তু ভালো। দেখেন একটা আমি এখানে বলতেছি পারফেক্ট, কন্ট্রাস্টটা ভালো লাগতেছে, কিন্তু ব্লু এর ক্ষেত্রে আমার মনে হচ্ছে মেবি 90%। হ্যাঁ, আমি একটু যদি কম লাগছে। হ্যাঁ, তারপর আমি যদি এরে চুজ করি, আমার মনে হচ্ছে মেবি 80 or 85%। বাট আমি যদি একে নিয়ে আসি, কন্ট্রাস্টটা কিন্তু খুবই অনেক ভালো। কমে যাচ্ছে। জি। এটা কিন্তু আপনার চোখ বলতেছে, এখানে আপনি কোনো রুলস নাই, রেগুলেশন নাই, কিচ্ছু নাই, সাইকোলজি নাই, মানে আপনার জাস্ট ব্রেইন আপনাকে যে সিগন্যালটা পাঠাচ্ছে ওটাই আপনি পিক করবেন। বুঝতে পারছেন? এটা আর কালার টোটালি। তো হ্যাঁ, হ্যাঁ, জি হ্যাঁ ভাইয়া। বলেন। আর কালার তো দিবে ডিজাইনের যে টপিক ওই অনুযায়ী, মানে মনে করেন ফুডের ক্ষেত্রে যেমন কি জানি বলছেন, ইয়েলো, রেড ইয়েলো ইয়েলো। আর রেড, মানে হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, মানে যেই টপিকে ডিজাইনটা বানাইছে ওই টপিক অনুযায়ী যেই কালার দরকার ওই রকম ভাবে মানে নিজের প্রয়োজন অনুযায়ী কালার কমায় বাড়ায় যেমনে যেমনে মনে হয় ব্যবহার করব, এটাই মানে ডিজাইনে কালার অ্যাপ্লাই করার উপায়। এক্স্যাক্টলি। এখন কথা হইতেছে, ধরেন ওই যে বললাম, ধরেন আপনি রেড আর ইয়েলো ইউজ করলেন ফুড কালারে, এখন আপনি এমন একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করছেন যার কারণে রেড আর ইয়েলোটা বোঝাই যাইতেছে না। এখন আপনি কি করলেন, আচ্ছা রেড আর ইয়েলো তো ম্যাচ করতেছে না, আমি মনে হয় রেড আর ইয়েলো কালার পাল্টাই ব্লু কালার পিক করি। এখন আপনি তো ওখানেই ভুল করে ফেললেন, আপনার থিমটা তো আপনি চেঞ্জ করতেছেন। আপনি চেঞ্জ করা উচিত কি, ব্যাকগ্রাউন্ডটা, মানে এমন ব্যাকগ্রাউন্ড চুজ করতে হবে যেটা রেড আর অরেঞ্জের সাথে কি করে, ম্যাচ করে, মানে এরকম একটা ম্যাচ স্ট্রং করে। কন্ট্রাস্ট আপনাকে বিল্ড করে দেয়। কিন্তু আমরা বোকার না। ব্যাকগ্রাউন্ডটাই মূল লক্ষ্য দিতে হবে, ব্যাকগ্রাউন্ডটাই মানে স্টাডি করতে হবে ভালো করে ব্যাকগ্রাউন্ড। এক্স্যাক্টলি। আপনি কালার শেড নেবেন, রেডের সাথে কোন ব্যাকগ্রাউন্ড যাচ্ছে, ইয়েলোর সাথে কোন ব্যাকগ্রাউন্ড যাচ্ছে, আপনি এটা স্টাডি করবেন। কারণ আপনি ওই যে বললাম, আপনি ব্যাকগ্রাউন্ডটা কালার ম্যাচ করতেছে না বলে আপনি ইয়েলো কালারের পরিবর্তে নিয়ে আসলেন ব্লু কালার, ফুডের সাথে ব্লু কালার যাবে? সাইকোলজিক্যালি তো যাবে না। না,
সো আমাদের ওই যে বললাম মেইন কালার এখানে মেইন ফ্যাক্ট না, আপনার মেইন ফ্যাক্ট হচ্ছে আশেপাশে বা ব্যাকগ্রাউন্ড কালার। এই ছোট্ট সাইকোলজিটা যদি আপনি মাস্টার করতে পারেন, ট্রাস্ট মি, কালার নিয়ে আপনি জীবনও প্যারা খাবেন না। হ্যাঁ, তবে আপনাকে জানতে হবে যে কোন কালার কোন সিগন্যাল পাঠায়, কোন কালারের সাইকোলজি কি। আপনি গ্রিন কালার ইউজ করলেন ফুডের ক্ষেত্রে, হবে না। এটা জানবো কিভাবে কোন 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 জিনিস হইলে কোন কালার ব্যবহার করবো? যেমন ফুডের ক্ষেত্রে রেড আর ইয়েলো, মানে ওই অনুভূতিটা বুঝাইতে এটা, আর অন্যান্য ক্ষেত্রে বুঝবো কিভাবে? এইটা একটু অন্যান্য স্টাডি ডিজাইন করতে হবে, এটা স্টাডি করতে হবে, কিছু জিনিস রিসার্চ করতে হবে। দেখেন সবকিছু আপনি ধরেন মেন্টর বলেন বা অন্য কারো কাছ থেকে শিখতে চান তাহলে সেটা ভুল। কিছু জিনিস আপনাকে রিসার্চ করতে হবে। আপনি চাইলে চ্যাট জিপিটি, জেমিনির হেল্প নেন, যে আমি ধরেন তাকে বলতে পারেন লেটস আপনি একটা ব্যাংকের ডিজাইন করবেন, কথার কথা, এবং আপনার ধরেন আপনার জিরো নলেজ, যে আমি জানি না ব্যাংক রিলেটেড ডিজাইনে কোন কালারটা ইউজ করব, আপনি তারে সোজাসুজি সুন্দরভাবে বুঝায় বলবেন যে আমি একটা ব্যাংকের অমুক ডিজাইন করব, বাট আমি জানি না ব্যাংকের ক্ষেত্রে কোন কালার প্যালেট কি স্ট্রং ফিল দিবে, সেটা আমি কি ব্লু ইউজ করব, আমি কি রেড ইউজ করব, আমি কি অরেঞ্জ ইউজ করবো, তাকে বলবেন, সে কিন্তু আপনাকে বলে দিবে এবং তাকে এক্সপ্লেনও করে দিবে যে কেন আপনি ব্লু কালারটা ব্যবহার করবেন। ব্লু মানে হচ্ছে ট্রাস্ট। আপনি পিঙ্ক কালার ব্যবহার করবেন, পিঙ্ক কালার কোথায় ইউজ করা হয়? মেজরিটি ক্ষেত্রে দেখবেন যে আপনার মেয়েদের কসমেটিক্স, তারপরে ভ্যালেন্টাইন ডে, এইসবের ক্ষেত্রে কিন্তু আবার পিঙ্ক কালারটা বেশি ব্যবহার করা হয়। প্লাস হচ্ছে আবার পার্পল কালারটাকেও কিন্তু আমরা মেয়েদের কালার হিসেবে পিক করে থাকি, বুঝছেন? এগুলো আপনাকে একটু স্টাডি করা লাগবে, এগুলোর কোনো শর্টকাট নিয়ম নাই। ঠিক আছে ভাইয়া, মানে কিছু কিছু জিনিস এআই বা নেটে ঘাটাঘাটি করে মানে খুঁজে নিতে হবে। অবশ্যই রিসার্চের উপরে দেখেন, রিসার্চ করা ছাড়া আপনি জীবনে ভালো ডিজাইনার হতে পারবেন না। পরিশ্রম একটু লাগবেই। আর বলতেছি যে যত এই যে সেশন করতেছেন এগুলি তো মানে ইউটিউবে থাকবে, মানে জিজ্ঞেস করতেছিলাম। হ্যাঁ, আমাদের প্রথম সেশন টাইপোগ্রাফির উপরে ছিল, সেটা তো গত সপ্তাহে আপলোড করা হয়েছে। এটাও ইনশাল্লাহ আগামীকাল, হ্যাঁ এটাও ইনশাল্লাহ আগামীকালকের মধ্যে আমি আপলোড করে দিব। ওকে ভাইয়া, ঠিক আছে, ধন্যবাদ। ওকে, আসলে আমি আপনাদের জন্য কয়েকটা প্রশ্ন বা কিছু ট্রিকি কিছু ব্যাপার স্যাপার আমি যদি আপনাদেরকে এবার শেয়ার করি। লেটস সে দুইজন ডিজাইনার, আমি আপনাকেও দিলাম একটা রেড কালার, আরেকজনকেও দিলাম রেড কালার, এবং আমি আপনাদেরকে বললাম যে একটা ডিজাইন করেন, এনি ডিজাইন। আপনি খেয়াল করে দেখবেন একজনের ডিজাইন খুবই চমৎকার হয়েছে, আরেকজনের ডিজাইন কেন যেন মনে হচ্ছে যে চিপ। কিন্তু কথা ধরে নিতে পারেন যে দুইজনই মোটামুটি ভালো ডিজাইনার, আমি টপ ডিজাইনার বলতেছি না, মেবি মিড লেভেলের মধ্যে আছেন। রেড কালার দেওয়ার পরেও তারা কি করতেছে, একজনের ডিজাইনটা যথেষ্ট পরিমাণ ভালো যদি সে কালার সাইকোলজি বোঝে। রিজনটা কি? রিজন একটাই, একজনে ভ্যালু এবং কন্ট্রাস্টটা বুঝতে পারছে। টপ যেই ডিজাইনাররা থাকে তারা কালারের পাশাপাশি শুধুমাত্র মানে শুধু কালারকেই ফোকাস রাখে না, ওরা ফোকাস দেয় নেগেটিভ স্পেসকে, যেটাকে আমরা ব্রিদিং স্পেস বলে থাকি, অনেকে হোয়াইট স্পেস বলে থাকে। আরেকটা হচ্ছে যে কি লুমিনোসিটি কন্ট্রোল, যেটা নর্মাল ব্যক্তি বুঝবে না। আপনি জাস্ট ব্যাকগ্রাউন্ড ইউজ করলেন ডার্ক, ফোরগ্রাউন্ড ইউজ করলেন রেড, এখন আপনি মনে করতেছেন ওইটা প্রিমিয়াম ডিজাইন। এখন আপনি এত ইনফরমেশন সেখানে অ্যাড করে দিচ্ছেন, সেইটা আর জীবনও প্রিমিয়াম মনে হবে না। মেজরিটি ডিজাইনাররা বা মেজরিটি যারা বিগিনার লেভেলে থাকে তারা মনে করে প্রিমিয়াম ডিজাইন মানে কি অনেক কিছু থাকা লাগবে, বাস্তবে সেটা না। প্রিমিয়াম ডিজাইনের প্রথম শর্তই হচ্ছে যে আপনি যত কম বেশি ইনফরমেশন ইউজ করেন ততই ভালো। বাট কম ইনফরমেশনের মানে এই না যে আপনি আবার ইম্পর্টেন্ট জিনিসটাই বসাবেন না, যেইটা আপনার মূল কথা বা মূল প্রোডাক্ট সেইটা আপনি এমনভাবে দেখাবেন, এবং সেই পাশাপাশি আপনার ডিজাইনে যথেষ্ট পরিমাণ একটা কি থাকবে, ফ্রি স্পেস থাকবে বা ব্রিদিং স্পেস। আমরা মানুষ, আমরা কথা বলতে বলতে আমরা কিন্তু নিঃশ্বাস নিচ্ছি, ননস্টপ আপনি কথা বলতে পারবেন না, আপনাকে অ্যাটলিস্ট একটু পরপর কিন্তু একটা পজ নিতে হবে, নিঃশ্বাস নিতে হবে। ডিজাইন করার সময় আপনার কিন্তু চারপাশে বা এদিকে ওদিকে ডানে বামে উপরে নিচে ওই নিঃশ্বাস নেওয়ার জায়গাটা ডিজাইনকে দিতে হবে, ঠিক আছে? যদি আপনি না দেন আপনার ডিজাইনটা ওইখানেই শেষ। এরপরে ধরেন আমার আরেকটা প্রশ্ন যদি হয় যে লেটস সে একটা প্রিমিয়াম বা লাক্সারির আপনি একটা ঘড়ির বিজ্ঞাপন বানাবেন। এখন ওই ডিজাইনের মধ্যে ধরেন
আমি বললাম আপনাকে একটা লাক্সারি বা প্রিমিয়াম ডিজাইন করতে। এখন আপনি কি করলেন, কালার ইউজ করলেন, ধরেন কি হতে পারে, লেটস সে নিয়ন কাইন্ড অফ একটা কালার, এই কালার। এখন আপনি আমাকে বলেন লাক্সারি ঘড়ির সাথে এই কালারের কি কোনো কানেকশন আছে? ইভেন এই কালারও, এই কালারটা আছে, ব্লুকে আমরা লাক্সারি হিসেবে দেখতে পারি, বাট যদিও ওইভাবে ব্লুটা ইউজড হয় না। আপনি যদি রোলেক্স ঘড়ির ক্ষেত্রে দেখেন, এই ধরনের নিয়ন কালার আপনি দেখবেন না, বা উজ্জ্বল কালার আপনি দেখবেন না, কারণ নিয়ন কালারকে চিপ বা অস্থায়ী একটা ভাইব দেয়, সোজা কথা। আর সহজ বাংলা, আমি একেবারে যদি সহজ বাংলায় বলি যে লাক্সারি মানেই হচ্ছে স্ট্যাবিলিটি এবং এলিগেন্স। ঘড়ি একটা পরছি, অনেক সময় মানুষ বলে যে আরে ভাই আপনার হাতে ঘড়িটা তো খুব দারুণ লাগতেছে, মানে একটা রয়্যাল ভাইব, বা আপনাকে দেখতে খুব ক্লাসি মনে হচ্ছে, বা এলিগেন্স একটা ভাইব দিচ্ছে। অপরপক্ষে আপনি একটা স্পোর্টস ঘড়ি পরলেন, কেউ এসে কিন্তু আপনাকে বলবেন যে আপনাকে ক্লাসি লাগতেছে বা আপনার মধ্যে একটা এলিগেন্সি ভাইব আসতেছে। হ্যাঁ, ওই জেনজিরা যখন সেটা ইউজ করবে যে হ্যাঁ তোমাকে খুব কুল লাগতেছে, এই ধরনের শব্দ ইউজ করবে। কুল লাগা আর লাক্সারি ভাইব দেওয়া বিষয়টা কি সেম? ডেফিনেটলি না, দুইটা কিন্তু ভিন্ন তথ্য আপনাকে দিচ্ছে। সো লেটস সে আপনি এখন একটা ঘড়ির ডিজাইন করবেন, আপনার একটা ক্লায়েন্ট আপনাকে বললো আমাদের একটা ঘড়ি আছে, আমি ঘড়িটাকে সেল করার জন্য একটা ক্যাম্পেইন রান করবো বা সোশ্যাল মিডিয়া ডিজাইন করব। এখন আপনি ডিজাইনটার জন্য কি ইউজ করলেন? নিয়ন কালার। এখন এইখানে আমি যদি বলি যে নিয়ন কালারটা যে আপনি পিক করলেন, সেটা কিন্তু ভুল না, সেটা রাইট। একটু আগে আমি বললাম যে নিয়ন কালারটা তো কালারের সাথে যাচ্ছে না, কিন্তু নিয়ন কালারটা যখন আপনি ইউজ করতেছেন তখন আপনার প্রোডাক্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। প্রোডাক্টটা হয়ে গেল কি, একটা স্পোর্টস কাইন্ড অফ ঘড়ি, যারা খেলাধুলা করে ওই ঘড়িগুলা, রেস ট্র্যাকের ঘড়িগুলা। তাহলে কিন্তু এই কালারে প্রবলেম নাই। বাট যখন ঘড়ির ইন্ডাস্ট্রিটা চেঞ্জ হয়ে একটা রয়্যাল লাক্সারি ঘড়ি হয়ে গেল, প্রিমিয়াম ঘড়ি হয়ে গেল, যেই ঘড়িগুলা বেশিরভাগ ক্ষেত্রে একজন বড় বড় এন্টারপ্রেনার, তারপরে ধরেন কোম্পানির ম্যানেজার, বড় লোক, বা স্পোর্টস ক্যারেক্টার বলতে যাদের ব্র্যান্ড ভ্যালু অনেক বেশি, যেমন হতে পারে রজার ফেদারার, ওদের মতো মানুষ, ওরা আপনার ইউজ করতেছে কি প্রিমিয়াম রোলেক্সের ঘড়ি। সেই ক্ষেত্রে এই কালার গুড কালার না। সেক্ষেত্রে আপনি দেখবেন যে বেশিরভাগ ক্ষেত্রে ওরা গোল্ডেন কালার এবং ব্ল্যাক কালারটাকে পিক করে থাকে লাক্সারি মানুষকে দেখানোর জন্য। ঠিক আছে, অনেক অনেক কিছু চেঞ্জ হয়ে যায় জাস্ট কালার, মানে টপিক সেম। আমি আরেকটা এক্সাম্পল দিই, লেটস আপনি কোন একটা কার ডিজাইন করবেন, আমি এবার কালার না, আমি ধরেন ম্যানিপুলেশনের দিকে একটু যাই। আপনি একটা কার ডিজাইন করবেন, ক্লায়েন্ট আপনাকে বললো যে আমাদের একটা কার ডিজাইন আছে, সেটাকে আমরা একটু ম্যানিপুলেটেড ওয়েতে ডিজাইন করব। আপনি প্রোডাক্টটা নিলেন, ওকে, আপনি খুব কুল একটা ম্যানিপুলেশন করলেন, সব রুল ম্যানিপুলেশনের রুলস অ্যান্ড রেগুলেশন নিয়ে করলেন, কিন্তু প্রোডাক্টটা কি, মানে গাড়িটা কিসের? সেটা কি ফ্যামিলি কার? সেটা কি স্পোর্টস কার? সেটা কি অফ রোড, মানে ধরেন এটাকে কি বলে জানো, ভারী মৌসুম বা পাহাড় পর্বতে অনেক গাড়ি চলতে পারে না ইজিলি, ওই ধরনের কার? কোনটা? ধরেন আপনি পাহাড় পর্বতে চড়তে পারে অফ রোডের যে গাড়িগুলো আছে, আহ, ওই গাড়ির ডিজাইন করবেন। এখন আপনি ব্যাকগ্রাউন্ডে পিক করলেন, মানে আপনার ম্যানিপুলেশনটা খুবই জোস হয়েছে, কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড আপনি পিক করলেন কি রেস ট্র্যাক, ওই যে ফর্মুলা 1, ওই ধরনের রেসিং যে ট্র্যাকগুলো থাকে ওইটার উপরে ডিজাইনটা করলেন। ট্রাস্ট মি, আপনার ডিজাইন যতই সুন্দর হোক, আপনি ডিজাইনটা ওখানে ফ্লপ হয়ে গেল, কারণ অফ রোড গাড়ির সাথে রেস ট্র্যাকের সম্পর্ক কি? কোনো সম্পর্ক নাই। তার মানে হচ্ছে আপনার ম্যানিপুলেশনটা করা উচিত ছিল অফ রোডের সাথে কাইন্ড অফ পাহাড় পর্বত বা ভাঙাচোরা রাস্তা, এমন একটা ভাইব ক্রিয়েট করা। ঠিক আছে, সিমিলারলি স্পোর্টসের কার বা বাইকের ডিজাইন করতেছেন, সেই ক্ষেত্রে আপনার উচিত ব্যাকগ্রাউন্ড কি ইউজ করা, বেশিরভাগ ক্ষেত্রে রেস ট্র্যাক, কারণ ওই গাড়িগুলো বেশিরভাগ ক্ষেত্রে রেসিং ট্র্যাকে চলবে, পাহাড় পর্বতে ওইসব গাড়ি তো চলবে না।
সাইকোলজি ভাই, খুবই সিম্পল, এগুলো সাইকোলজি আর কিচ্ছু না। ডিজাইন অনেকে করে, অনেক ভালো ম্যানিপুলেশন আর্টিস্ট আছে, বাট এই যে ক্ষুদ্র ক্ষুদ্র ভুলগুলা ওদের ডিজাইনটাকে বাকিদের চাইতে অটোমেটিক ডাউন করে দেয়। ঠিক আছে, এগুলা যদি আপনি বুঝতে না পারেন, লাভ নাই, যতই ভালো ডিজাইনার হয়ে থাকেন লাভ নাই। সো এই সিম্পল বিষয়গুলা আপনি যদি বুঝতে পারেন, ট্রাস্ট মি, আপনার কালকে থেকে আমি আপনাকে এতটুকু গ্যারান্টি দিতে পারি, কালকে থেকে আপনার ডিজাইন ভালো হয়ে যাবে, মানে কালারের দিক থেকে। আরো কিছু যদি আপনার টুকটাক ঘাটতি থাকে, এটা ইন ফিউচার আস্তে আস্তে আপনার রিসার্চ বলেন, স্টাডি বলেন, এটা তো আপনাকে করা লাগবে। একটা ক্লাস আপনি জীবনে মাস্টার হইতে পারবেন না। আমি আপনাদের কাছে এই যে সেশনটা নিচ্ছি, এই বিষয়গুলা কি আমার একদিন দুই দিনের অভিজ্ঞতা, কালকে শিখে আসলাম আজকে আপনারা বলতেছি, 6 বছরের অভিজ্ঞতা। অনেক ভুল করছি, ভুল থেকে শিখছি, সিনিয়রদেরকে ফলো করছি, ওদের কাছ থেকে জানছি, শিখছি। আপনাকে সেটা করতে হবে, আপনাকে রিসার্চ করতে হবে। এখন আপনি যদি বলেন যে ভাই আমি রিসার্চ করতে জানি না, আমার ইউটিউবে রিসার্চ কিভাবে করা লাগে সেইটার প্রায় 2.5 ঘন্টার একটা ওয়ার্কশপ আছে, দেখে নেন। জীবনও আর রিসার্চ নিয়ে প্রবলেম হবে বলে আমার মনে হয় না, যারা ক্লাসটা করছেন তারা হোপফুলি জানেন। ওকে, সো আমি আরেকটা জিনিস আপনাদেরকে যদি বলি, যে আজকে আমি আপনাদেরকে যেগুলা দেখাইলাম, বা ইভেন প্রথম সেশনে যেটা দেখাইলাম, ওগুলা কাইন্ড অফ একটা ঝলক বলতে পারে। কারণ প্রফেশনাল লেভেল ম্যানিপুলেশনে আমরা যখন কোনো একটা অ্যাডস ক্যাম্পেইন ডিজাইন করি বা কোনো ম্যানিপুলেশন করি, তখন আমরা এই সবগুলা একত্রিত করে একটা ডিজাইন করি। আজকে তো আমরা ডিজাইন করি নাই, এবং প্রথম ক্লাসে আমরা ডিজাইন করি নাই, আপকামিং সেশনগুলোতে কিন্তু আমি ডিজাইন করবো না। আমি জাস্ট আপনাদের ভেতরে সাইকোলজি, ডিজাইনের সাইকোলজিগুলো ঢুকাই দিব, যাতে করে ইন ফিউচার আপনারা জীবনও এই বিষয়গুলোতে প্রবলেম না হয়। সো কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে, আমার যে পেইড কোর্স আছে, অনেকেই জানেন যে ফটোশপ উইজার্ড, যেখানে আমরা প্রত্যেকটা টপিকে এইভাবেই একদম ডিপ ডাইভ করি। ডিপ ডাইভ মানে আমি কোনো একটা ডিজাইন করব, আমি সরাসরি ফটোশপে ঢুকি না, ফটোশপে ঢোকার আগে আমি যে কাজটা করব ওইটার পেছনে আগে রিসার্চ করি, কার জন্য করতেছি, আমার অডিয়েন্সকে, ডিজাইনটা দেখবে কে, ডিজাইনটার কোথায় আপলোড হবে, সেটা কি প্রিন্টের জন্য আপনি করতেছেন নাকি সেটা ডিজিটাল স্ক্রিনের জন্য, আপনার অডিয়েন্সের বয়স কত, সেটা ওটা কি জেনজি 18 থেকে 30 বছরের মানুষরা দেখবে, নাকি 25 থেকে 50 60 বছরের মানুষরা দেখবে। এই বিষয়গুলা আমরা স্টাডি করেই আমরা ইন ডিটেলসে আমাদের কোর্সে শেখাই। ঠিক আছে, সো এই যে বললাম, যেগুলো এতক্ষণ দেখছেন, এগুলা জাস্ট আমাদের পেইড কোর্সে জাস্ট একটা ঝলক। সো এক প্রকার আপনি বলতে পারেন সমুদ্রের উপরে ওই এক ফোঁটা জাস্ট পানির মতো। সো আমাদের যেটা পেইড কোর্স, সেখানে আপনার প্রফেশনাল মুভি পোস্টার ডিজাইন থেকে শুরু করে হাই এন্ড অ্যাডস ডিজাইন, তারপরে হচ্ছে বড় বড় ব্র্যান্ডের জন্য সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন, ইউটিউব থাম্বনেল, দেন হচ্ছে ইনস্টাগ্রাম ক্যারোসেল ডিজাইন, হাই এন্ড প্রোডাক্ট ম্যানিপুলেশন, তারপরে হচ্ছে ক্লায়েন্টের সাইকোলজি, ক্লায়েন্টের পার্সোনা ম্যানিপুলেশনের আরও কিছু অ্যাডভান্স টেকনিক, এইগুলা আমরা কোর্সে শেখাই। হোপফুলি আমার এখানে আমার আগের স্টুডেন্ট আছে, ওদের থেকে আপনারা রিভিউ নিতে পারেন। ইভেন আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে ওটার মধ্যেও আছে। যদি আপনারা মনে করেন যে আজকে এবং প্রথম ক্লাস মিলে আপনারা এমন কিছু শিখছেন মেবি, যেটা আপনারা পেইড কোনো কোর্সে পান না, অ্যাটলিস্ট আমি বলতে পারি পেইড কোর্সে আপনি এইসব ইনফরমেশন পাবেন না। এই ধরনের সাইকোলজি বেশিরভাগ ক্ষেত্রে শেখানো হয় না, কেন আমি জানি না। আমি এই জন্য বলতেছি, আমি কনফিডেন্সলি এই জন্য বলতেছি, আমি ইউটিউবে 2-1 মেন্টরের কিন্তু কাজ দেখছি, মানে তাদের ফ্রি পেইড ক্লাসের কিছু ঝলক তারা ইউটিউবে ছাড়ছে। সো আমরা রিসার্চ, খুব স্বাভাবিক, আমরা এমন না যে চুরি করি, আমরা তাদের থেকে দেখি যে তারা কি করতেছে। এটা খুব স্বাভাবিক, আপনাকে কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে, কারণ সে তো আমার কম্পিটিটর। আমি দেখি যে, এটা আমি না, বড় বড় ব্র্যান্ডরাও কিন্তু সেম কাজটা করে, যে আপনি কি কম্পিটিটর কি করতেছে সেটা অ্যানালাইজ করেন, অ্যানালাইজ করার পরে দেন আপনি কিছু আপনার নিজস্ব আরো ময় মশলা মিক্স করে আপনার প্রোডাক্টটাকে আরো বেটার করেন। সো আমি যেটা বললাম, যে আমি দেখছি যে তারা ডিজাইন করতেছে, সুন্দর ডিজাইন দেখায়, কিন্তু সমস্যাটা হয় যে তখনই যে আমি যে এই জিনিসটা অ্যাড করলাম, এটার পেছনের সাইকোলজি কি,
আমি কি জাস্ট এই জিনিসটা সুন্দর লাগতেছে এই কারণে ব্যবহার করলাম, নাকি এটার পেছনে আসলে কোনো অডিয়েন্স সাইকোলজি আছে? এগুলো চিন্তা ভাবনা না করে জাস্ট আপনার মন চাইলো বসাই দিলেন। একটা ফন্ট আপনার চোখে খুব সুন্দর লাগছে, আপনি বসাই দিলেন। না, এভাবে আসলে কাজ হয় না। ডিজাইনের ডিপ ডাইভ যদি আপনি না বুঝেন, আপনি যতই ডিজাইন সুন্দর করেন না কেন, দিন শেষে সেটার রেজাল্টটা খুব একটা ভালো আসবে না। সো আপনারা যদি মনে করেন যে আপনি আরো ডিটেলসে এই বিষয়গুলো শিখতে চান, যেখানে আমি তো বললামই আজকের ক্লাসগুলো মাত্র জাস্ট একটা ঝলক। আমাদের আর মাত্র 2 দিন বাকি আছে। 2 দিন বাকি বলতে আমাদের ক্লাস তো শুরু হবে আপনার ঈদের পর, বাট 2 দিন বাকি আছে ডিসকাউন্ট অফারে, যেটা 2990 টাকা। হোপফুলি যারা গ্রুপে আছেন সবাই জানা কথা। 2 দিন পরে কোর্সের প্রাইস 4600 টাকা হয়ে যাবে। তো তখন যদি আপনি নিতে চান সেটা আপনার ব্যাপার। ওকে, এই হলো আমাদের কথা। কেউ যদি কোর্সে ইন্টারেস্টেড থাকেন গ্রুপে জানাবেন, বা আমাকে সরাসরি পার্সোনালি ইনবক্স করলেও আমি আপনাদেরকে ডিটেলস শেয়ার করব। আর কোর্সে কি কি শেখানো হয় এটা আমি অনেকবার বলছি, তারপরে যদি কারো জানার প্রয়োজন হয় আমাকে একটু ইনবক্স করেন। আমি আপনাদেরকে কোর্সের মডিউল থেকে শুরু করে আমাদের ইভেন কোর্সে কি কি ডিজাইন করানো হবে সেগুলোর স্যাম্পল ডিজাইন আমি আপনাদেরকে সেন্ড করে দিব ইনশাল্লাহ। গ্রুপে আমি এখন পাঠিয়ে দিব, কেউ ইন্টারেস্ট থাকলে জানাবেন। ওকে, কথা শেষ। এইবার আমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা, এনিথিং, ইভেন আমার জন্য সাজেশন। আমি শুধু প্রশ্ন বললে ভুল হবে। আপনারা যদি মনে করেন যে আমার জন্য আপনাদের কোনো সাজেশনও আছে, প্লিজ ওয়েলকাম। আমি শিখতেও আসি, আমি শুধু শিখাতে আসি নাই। আপনারা যদি কেউ কিছু আমার চাইতে বেশি ভালো বুঝেন প্লিজ আমাকে শেয়ার করেন, আমি নিজেও শিখতে চাই। এনিওয়ান? আচ্ছা, একজন তো আমাকে প্রশ্ন করছে যে একটা কোয়েশ্চেন ছিল, আমি লেটে জয়েন দিয়েছি, তাই একটা কোয়েশ্চেন ছিল ডিজাইন করার সময় কোন কালার নিব, প্যারা খাই অনেক, লাইক পোস্টার ডিজাইনে কোন কালার নিব, কোনটা ভালো লাগবে। এটার উত্তর তো আসলে এভাবে দেওয়া যাবে না। আপনি পোস্টার করবেন যে পোস্টারের থিম কি, পোস্টারটা কার জন্য, জাস্ট পোস্টার বললে তো আসলে এটা বোঝা যাবে না, তাই না? সেটা কি স্পোর্টস পোস্টার, সেটা কি মুভি পোস্টার, সেটা কি অ্যাড ক্যাম্পেইন, কি? ওইটা আপনাকে আগে স্টাডি করা লাগবে। তো তারপরে আমি আপনাকে তারপরে বুঝতে পারবো। রিভিউ নেওয়ার দরকার নেই, উইদাউট এনি ডাউট ইউ আর দ্য বেস্ট অ্যান্ড জয়নিং দ্য কোর্স ইজ গোনা বি ওয়ার্থ ইট। ধন্যবাদ, ধন্যবাদ এহতিশাম চৌধুরী ভাই। নাম ঠিক বলছি কিনা আমি জানি না, ভুল বললে সরি। ওকে, আমাদের কারো কোনো প্রশ্ন আছে, জানার আছে, বলার আছে, এনিথিং? কেউই কিছু বলে না। আর না বললে ভাই দিন শেষে আমার কোনো লস নাই। আমি আপনাদেরকে শেখাইতে আসছি, যতটুকু আমার ক্ষুদ্র নলেজ আছে আমি আপনাদেরকে শেয়ার করতেছি। যদি আপনারা এগুলো শুনে কিছুটা উপকৃত হন তাতেও আমি হ্যাপি, এবং আশা করি আজকে আমরা হয়তোবা কিছু টপিক নতুন করে জানছি। আপনাদের মূল্যবান রিভিউজ দিয়েন গ্রুপে ক্লাস কেমন ছিল, কারণ আপনারা যখন রিভিউ দিবেন, আমি না যে কোনো মেন্টরের কিন্তু একটা ভালো লাগা কাজ করে যে হ্যাঁ মেবি আমি আপনাদেরকে ভালো কিছু দিতে পারতেছি। আর যখন রিভিউ দিবেন না তখন আমার মনে হবে যে না মেবি আমি ভালো কিছু দিতে পারিনি, যার কারণে ওদের কাছ থেকে তেমন কোনো সাড়া পাইনি। এই ফলে কি হবে জানেন, ইন ফিউচার আমার আর কোনো ফ্রি লাইভ সেশন দেওয়ার ইচ্ছা থাকবে না আমার। না যে কোনো মেন্টরের কথাই বলতেছি। দেখেন মন আপনি যখন মানসিকতা নষ্ট হয়ে যায়। এক্স্যাক্টলি, ধরেন আপনি একটা ডিজাইন করলেন খুব সুন্দর করে, আপনি একটা গ্রুপে দিলেন যে আমার ডিজাইনটা কেমন হয়েছে, সবার একটু ফিডব্যাক দেন। এখন কেউ যদি ফিডব্যাক না দেয় অটোমেটিক আপনার কিন্তু মনের মধ্যে একটা জিনিস আসবে, মেবি আমার ডিজাইন মনে হয় ভালো হয়নি, তাই না? সো অ্যাজ এ মেন্টর আমরা এটাই জি। এক্সপেক্ট করব যে আপনাদের যদি আমাদের ফ্রি লাইভ সেশন বলেন, কোর্স বলেন ভালো লাগে, একটা ফিডব্যাক দেওয়াটা মনে হয় না খুব একটা কষ্টের বিষয়। 2 লাইনে একটা কথা বলবেন, ইভেন নেগেটিভ ধরেন আপনার ভাল লাগে না, আপনি সরাসরি বলেন যে না ভাই আপনার ক্লাস আমার ভাল লাগে না, আমি কোনো মাইন্ড করি না। আমি ওইসব মেন্টরের মতো না যে আপনি একটা নেগেটিভ রিভিউ দিছেন আমি আপনারে অ্যাটাক করব, পার্সোনাল অ্যাটাক করব, কেন? হইতেই পারে, নো ওয়ারিস, এটা কোনো বিগ ডিল না। আমি সব জানি, আমি সব কিছু বুঝি এমন তো না, আমারও জানার অনেক কিছু বাকি আছে এখনো। ওকে, আর কারো কোনো আতিক প্রশ্ন? ভাই, জি। আমার কাছে যেটা মনে হয়েছে যে মানে আপনি যেভাবে ক্লাসটা নিচ্ছেন, মানে লেআউট ওয়াইজ যে একটা প্রেজেন্টেশন নিয়ে আসতেছেন এক পেজের উপরে, তার উপরে আপনি বক্তব্য দিচ্ছেন আর কি, হ্যাঁ।
এটা যদি এমন হয় যে ধরেন প্রত্যেকটা টপিকের উপরে আপনি একটা ভিজুয়াল দেখালেন, ঠিক আছে, মানে যেভাবে কথা বলতেছেন সেই কথা ওয়াইজ যদি একটা ভিজুয়াল ইমেজ, মানে একদম রেফারেন্স ইমেজ যদি থাকে, হ্যাঁ, তাহলে আমাদের অ্যাট্রাকশন মনে হয় আরো বাড়বে। আমি আপনার কথাটা বুঝতে পারছি। আপনি আমার আগের ক্লাসগুলো একটু চেক করেন, সবগুলাতে এখানে যারা আছেন তারা হোপফুলি আমার সাথে এগ্রি করবেন যে আমি সবসময় কিন্তু যেগুলা বলি সেগুলো ভিজুয়াল দেখাই, রাইট? হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি তো সমস্যা একটা হচ্ছে, বলছি ভাই। হ্যাঁ কিন্তু সমস্যা হচ্ছে যে আমি গত 10-12 দিন এতটাই বিজি ছিলাম যে আমি আসলে প্রেজেন্টেশন রেডি করার সময় পাইনি। বুঝতে পারছি। বুঝতে পারছেন? সো আমি ইনশাল্লাহ চেষ্টা করবো নেক্সট সেশনগুলোতে যাতে আমরা যখন কথা বলবো ওই টপিক অনুযায়ী আমরা কোনো ভিজুয়াল রেফারেন্স দিই। আসলে সত্যি বলতে আমি আসলেই সময় পাইনি। এই ধরেন আমার একটু শপিং ছিল, তারপর হচ্ছে ওয়াইফ, বাচ্চা কাচ্চা বা ফ্যামিলির প্রচুর মানে কেনাকাটা থেকে শুরু করে, এই যে আমি মাত্র কেনাকাটা করে ঢুকেই আমি ক্লাসে জয়েন করছি, যেখানে আমার ক্লাস নেওয়ার কথা 10টা বাজে, আমার ক্লাস নিতে দেরি হয়ে গেছে, ওই যে শপিং থেকে আসতে দেরি হয়ে গেছে, আমি এই জন্য কিছু রেডি এই করতে রোদের পারি। মধ্যে আসলে অনেক একটু ঝামেলাই হয়। হ্যাঁ আপনার টপিক আমি বুঝতে পারছি, বাট ইনশাল্লাহ আশা করবো ইন ফিউচারে আমরা যাতে করে ভিজুয়াল প্রপারলি দিতে পারি। সানি ভাই, আতিক ভাইয়ের ম্যানিপুলেশনের একটা, হ্যাঁ ওনার চ্যানেলে একটা আছে, প্লাস ইভেন আমার চ্যানেলও আছে। আমার ইউটিউব চ্যানেলে যান, ম্যানিপুলেশনের 2-1টা সেশন আমরা নিছি। আহ, তারপরে হচ্ছে যে কি টাইপোগ্রাফির উপরে ডিটেলস 2.5 ঘন্টার ওয়ার্কস আছে। তারপরে হইতেছে কি আরো কয়েকটা আছে, স্পোর্টস পোস্টার নিয়েও ইভেন আমাদের সেশন আছে, দেখেন, চেক আউট করেন। আমার ব্যাপারে আমার স্টুডেন্টদের থেকে রিভিউ নেন। আমি বলবো না যে না চিনে না জেনে হুট করে কোর্সে জয়েন করবেন, ডেফিনেটলি আমার ডিজাইন উইজার গ্রুপে অনেক স্টুডেন্ট আছে, তাদের থেকে রিভিউস নেন, দেখে শুনে যদি মনে হয় যে না আপনি আপনার স্কিলটাকে বা আপনার ডিজাইনের থিঙ্কিংটাকে একটু ডিফারেন্ট লেভেলে নিতে চান বাকি 10 জনের চাইতে, তাহলে আমি ডেফিনেটলি সাজেস্ট করবো আমার কোর্সে জয়েন করেন। অ্যাটলিস্ট আমার কাছ থেকে আপনি যেটা পাবেন সেটা অন্য কোথাও পাবেন না, এটা আমি অ্যাটলিস্ট আপনাকে নিশ্চিতভাবে বলতে পারি। ওকে, সো আমি আর কথা বাড়াবো না। আমাদের যদি আর কারো কোনো প্রশ্ন থাকে, সাজেশন থাকে, শেয়ার করতে পারেন, আদারওয়াইজ আমরা আজকে ক্লোজ করতে পারি। আচ্ছা ভাই, যে কালার কি হচ্ছে যে 60-30-10 এরকমই হবে নাকি আরো চারটাও নিতে পারি, এরকম কিছু হতে পারে? চারটা কালার নিয়ে করতে পারি? 4টা না, আপনি 10টা কালার পিক করেন। যদিও 10টা কালার পিক করা তো যায় না, আমরা মেজরিটি ক্ষেত্রে মানে একটা জিনিস সিম্পল রুলস মেনটেন করি। ফন্ট আপনি ব্যবহার করবেন 2 থেকে 3টা, কালার আপনি ব্যবহার করবেন 2 থেকে 3টা। বাট সামটাইমস এমন কোনো ডিজাইন দেখা যায় যেটার ক্ষেত্রে আমাদের মেবি 4টা কালার পর্যন্ত যাইতে হয়, যদিও এটা প্রেফারেবল না। 2 থেকে 3টা কালারের মধ্যে স্টিক থাকাটা হচ্ছে যে বেস্ট অপশন। 4টা কালার যাওয়াটা উচিত না আনটিল আপনাকে আপনার ক্লায়েন্ট বলতেছে যে 4টা কালার ব্যবহার করো। আমার সাজেশন জীবনও থাকবে না যে 2 থেকে 3টার বেশি আপনি যাবেন। 3টা পর্যন্ত ওকে, 4টাতে যাওয়ার দরকার নেই। রুলসটা ইয়াটা হবে 50-30-10 এরকমই থাকবে, তাই তো? হ্যাঁ তিনটা। হ্যাঁ, 60 মনে রাখবেন যে আপনার ডমিনেন্ট কালার। ইভেন আমাদের এই যে স্ক্রিনটা দেখা যাচ্ছে, আপনি যদি দেখেন আমাদের ডমিনেন্ট কালারটা কিন্তু ডার্ক, মানে ব্ল্যাক। হুম, হুম। একটু খেয়াল করেন, 60% আমার ডমিনেন্ট কালার, 30%কে টেক্সট গুলা, তারপরে এই যে আপনাদের ছবিগুলা, ঠিক আছে? কিন্তু আপনি দেখেন 10% এখানে কোনটা, কে বলতে পারবেন আমার স্ক্রিনটাতে? ক্লোজ বাটনটা করো। এক্স্যাক্টলি, এই যে রেড ক্লোজ বাটন, একদম ছোট্ট একটা জিনিস, কিন্তু আপনার নজর মানে এটা আপনার নজর না, আপনার ব্রেন আপনাকে বলে দিচ্ছে যে এইটা হচ্ছে আমার ওই যে 10% অপশনটা। এটা কি আপনার বোঝার জন্য মানে কিছু শেখা লাগছে? লাগে নাই, সাইকোলজি। আপনার ব্রেন আপনাকে বলে দিচ্ছে যে ওইখানে দেখো ওইটা 10%। সিম্পল রুলস, আর কিছু না। মানে আপনি চাচ্ছেন যে 10% দিবেন কাকে? ওই এমন একটা ইম্পর্টেন্ট এলিমেন্টকে যেইটা অডিয়েন্স দেখে আলাদাভাবে। আর কার কোনো প্রশ্ন? এনিথিং? ভাই, যে প্রথম দেখা যায় কি একটা কালার চুজ করলাম, মনে মনে দেখলাম যে ওটা দিয়ে ডিজাইন করার পরে পরবর্তী মনে হলো না একদম ভালো লাগছে না, মানে টোটালি মানে কালারটাই চেঞ্জ করে দিলাম, এরকম আর কি হয়ে যায়। মানে এক- মনে মনে চুজ করেছি কিন্তু পরবর্তীতে দেখা গেলো ওইটা আর ভালোই লাগছে না, মানে পরবর্তীতে পুরো কালারটাই চেঞ্জ হয়ে যায়।
এরকম একটা সমস্যা হয় আর কি। ওটাই তো বললাম, মানে আমরা যখন দেখি যে আমি একটা লাল কালার পিক করলাম কিন্তু ব্যাকগ্রাউন্ড চুজ করলাম বা আশেপাশে এমন জিনিস ইউজ করলাম যার কারণে রেড কালারটা ভালো লাগতেছে না, আমরা করি কি রেড কালারটাই চেঞ্জ করে ফেলি। কিন্তু আপনার উচিত কি আশেপাশের কালার বা ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে রেডের সাথে হাই কন্ট্রাস্ট মনে হচ্ছে এমন কিছু পিক করা। লাল কালারটা কেন আপনি চেঞ্জ করবেন? লাল কালারটা ধরেন আপনার থিম কালার, বুঝতে পারছেন? সো এখন থেকে আমরা কি করব, যেই থিম কালারটা পিক করব ওটা চেঞ্জ করব না, তার আশেপাশে বা ব্যাকগ্রাউন্ডের কালারটাকে চেঞ্জ করার ট্রাই করব। দেখবেন অটোমেটিক সেটার ভিজুয়াল কন্ট্রাস্ট বেড়ে যাবে। প্লিজ রিপিট, কোনটা রিপিট করব? কালারের ভাই কোনটা? সামারিটা সামারিটা যদি আবার মানে রিপিট করতেন এটা ভালো হতো আর কি। কি কি আচ্ছা, এখানে বলতেছেন প্রেজেন্ট লিখতেছিলাম, মানে বুঝি নাই। প্লিজ প্রেজেন্ট মানে কি প্রেজেন্ট? না বুঝছি তো। পার্সেন্ট মানে 60-30-10 ওটার কথা বলতেছেন? খুব সিম্পল, মানে 60% হচ্ছে আপনি যখন একটা ডিজাইন করবেন 60% থাকে কে একটা ডমিনেন্ট কালার, যেই কালারটা মানুষ ওইভাবে দেখতেছে না, বাট হ্যাঁ সে বিশাল একটা জায়গা জুড়ে আপনার ডিজাইনে কি জায়গা দখল করে নিছে। সেটা হইতে পারে আপনার ব্যাকগ্রাউন্ড কালার, রেড, গ্রিন, ব্ল্যাক, হোয়াইট, এনিথিং। আমার স্ক্রিনটাই ধরে নেন, এখানে ফুল ডমিনেন্ট কালারটা কোনটা? একটা ডার্ক কালার, ডার্ক ব্ল্যাক কালার। 30% কে এই যে আপনাদের ছবি, এখানে হোয়াইট টেক্সট, ডান সাইডের টেক্সট, এগুলো হচ্ছে 30%। 10% কোনটা? 10% হইতে হবে একটা ইম্পর্টেন্ট সিটিএ বাটন বা এমন একটা জরুরি জিনিস যেটা আপনি চাচ্ছেন একদম ছোট হলেও মানুষের যাতে নজরে পড়ে, সেইটা 10%। সেটা এখানে হচ্ছে আমাদের এই কল বাটনটা, যেটা একটা হাই কন্ট্রাস্টি রেড কালার। কিন্তু এটা রেড কালারের পরিবর্তে যদি এদের মতো কালার হইতো, এটা জীবনও ওই 10%-এর আওতায় পড়তো না, ওটাও কিন্তু ওই 30%-এর আওতায় পড়তো। ঠিক আছে? ওকে, সো যেটা সামারাইজ, যে আমরা ডিজাইন করার সময় আমরা জাস্ট এইটা চিন্তা করব না যে আমরা কার জন্য ডিজাইন করতেছি, আমাদেরকে সব কিছু মিলাই ডিজাইন করতে হবে। কালার থিওরি বুঝতে হবে, কালার সাইকোলজি বুঝতে হবে, কোন কালারের অডিয়েন্স কারা সেটা জানতে হবে। এগুলো আপনি রিসার্চের মাধ্যমে জানতে পারবেন। সেই ক্ষেত্রে আমরা কালার রিলেটিভিটি কি, যে কালার কখনো একা কাজ করে না। আমরা কালার দিলাম, কালারটা ভালো লাগতেছে না, আমরা চেঞ্জ করে ফেলি কি ওই কালারটা, কিন্তু আমাদের চেঞ্জ করা উচিত আশেপাশের কালার বা ব্যাকগ্রাউন্ড কালার, যেটাকে আমরা বলে থাকি কালার রিলেটিভিটি অ্যান্ড কনটেক্সট। ঠিক আছে? এরপরে আমরা যদি নিউরো মার্কেটিং, যে কেন ব্র্যান্ডরা একটা সার্টেন কালার ইউজ করে, যেমন ম্যাকডোনাল্ডস, তারপরে হচ্ছে এটা কি কেএফসি, বার্গার কিং, একটা নির্দিষ্ট কালার ইউজ করে, কারণ রেড অ্যান্ড ইয়েলো কালার হার্ট রেট বলতে পারেন বা আমাদের খিদা লাগে এমন একটা ভাইব ক্রিয়েট করে ওই কালারটাতে, যেখানে আপনি চাইলে ব্লু কালার ব্যবহার করতে পারবেন না। ঠিক আছে? দেন 60-30 রুলসটা কি? 60% হচ্ছে আপনার ডমিনেন্ট কালার, সেটা কোনোদিনও ফ্রন্টের কালার হবে না, ব্যাকগ্রাউন্ড কালার হইতে পারে। 30% হচ্ছে কি, সেটা বডি কন্টেন্ট হইতে পারে, আদার্স কোনো ইনফরমেশন হইতে পারে। 10%টা হচ্ছে কি, একটা সিটিএ বাটন থাকতে পারে বা ইম্পর্টেন্ট কোনো শব্দ বা এলিমেন্ট থাকতে পারে যেটা আপনি চাচ্ছেন মানুষ ওইটার দিকে তাকায়, ইভেন সেটা যদি সাইজে ছোট হয় তবুও। ঠিক আছে? এরপর হচ্ছে আমাদের কালার হারমোনি এবং লুমিনোসিটি কন্ট্রাস্ট, যেটা হচ্ছে সাধারণ ডিজাইনাররা ওই যে জাস্ট কমপ্লিমেন্টারি, অ্যানালগাস, এটার নাম আমি সবসময় ভুল করি, টেট্রাডিক, মেবি টেট্রাডিক, ট্রায়াড, এইসবের মধ্যে আবদ্ধ থাকি আমরা। কিন্তু মাস্টার ডিজাইনাররা জানে যে ওই যে লুমিনোসিটি কন্ট্রাস্ট মানে ভিজুয়াল ওয়েটটা দিয়ে কাজ করে। রেড কালার ইউজ করলেন, ইভেন সেটা ছোট ডট হোক, তার পাশে আপনি একটা ব্লু কালার দিলেন, কোনটার ভিজুয়াল ওয়েট বেশি? জাস্ট ভিজুয়াল ওয়েটটা এখানে ম্যাটার করতেছে।
ঠিক আছে, নট নেসেসারি ওটা সাইজ কত বড়। আপনি বিশাল বড় একটা ইয়েলো কালার পিক করেন না, তার পাশে আপনি ছোট্ট একটা রেড কালারের ডট বসান, তাও দেখবেন যে রেড কালার ডটের দিকে অটোমেটিক মানুষের নজর চলে যাবে। আর আইসোলেশন ইফেক্ট কি বললাম, এমন কোন এলিমেন্ট যেটা আপনার ডিজাইনের চাইতে এক সাইডে, মানে সে একা, তাকে আপনি একা করে দিছেন, বাট স্টিল সেটাকে এমন একটা কালার দিলেন, বা হইতে পারে সেটা আপনার থিম কালার, বাট অটোমেটিক মানুষের নজরে ওটা পড়বে। ওকে, এই ছোটখাটো বিষয় আমরা যদি বুঝতে পারি, ইনশাল্লাহ আমরা কালার নিয়ে আর কখনো প্রবলেম ফেস করবো বলে আমার তো মনে হয় না। কারণ আমি একটা সময় গিয়ে কালার থিওরি বলেন, কালার সাইকোলজিও বুঝতাম, কিন্তু এই ছোটখাটো বিষয় না বোঝার কারণে আমার প্রচুর প্রবলেম হয়েছে। আমি আপনাদের মতো মানে যারা প্রশ্নগুলো করতেছেন যে ভাই আমি বুঝতেছি না কোন কালারের সাথে কোন কালার ম্যাচ হবে, এই প্রবলেম আমিও ফেস করছি। কিন্তু যখন এই সাইকোলজিগুলো বুঝতে পারছি, ট্রাস্ট মি, সব প্রবলেম সলভ। আমার কখনো আর চিন্তা করা লাগে না, আমার কালার ফন্ট এগুলো নিয়ে আর জীবনও চিন্তা করতে হয় নাই, কিসের সাথে কি ফন্ট ইউজ করব, কিসের সাথে কি কালার ইউজ করব, জাস্ট সাইকোলজি, আর কিচ্ছু না। ভাই আপনি এগুলো মানে কিভাবে বুঝতে পারছেন যে এখানে সাইকোলজিটা আছে, নাকি কেউ থেকে ধারণা নিচ্ছেন? ডিপ স্টাডি ভাই, ডিপ স্টাডি, সোজা কথা, ডিপ স্টাডি, স্টাডি না, ডিপ স্টাডি, ডিপ রিসার্চ অনলাইন আছে। দেখেন, এমন না যে এই বিষয়গুলো আমি নিজে নিজে জানছি, এইসব কথা কেউ যদি বলে সে মিথ্যা বলতেছে। নিজে নিজে কেউ জানতে পারে না, আপনাকে স্টাডি করতে হবে, আপনাকে টপ লেভেল যারা ডিজাইনার আছে তাদেরকে ফলো করতে হবে, বিভিন্ন আর্টিকেল, ব্লগ এগুলো পড়তে হবে, ইন্টারনেটের হেল্প নিতে হবে। একজন স্মার্ট ব্যক্তি সে যে রিসার্চ করতে জানে। দুনিয়ার যত যত বড় মানুষ কোনো বিষয় নিয়ে স্টাডি করছে, কিছু বানাইছে, সে কিন্তু একা প্রথমে বানায় নাই, সেও কিন্তু স্টাডি করছে, রিসার্চ করছে, টপ লেভেলে যারা আছে তাদেরকে ফলো করছে। আপনি যদি মনে করেন যে কোনো একটা কোর্স করে আপনি উল্টায় ফেলবেন, পসিবল না। আপনারও নিজের একটা ইচ্ছা থাকা লাগবে নিজে কিছু শিখতে, বুঝতে পারছেন? মেন্টর আপনাকে সবসময় সবকিছু শেখাতে পারবে না, সে জাস্ট আপনাকে একটা গাইডলাইন দিচ্ছে যে এই রাস্তায় যান, এই রাস্তায় গেলে আপনি ক্লায়েন্ট পাবেন, ওই রাস্তায় যাবেন না, ওই রাস্তায় গেলে আপনি ক্লায়েন্ট পাবেন না। আপনাকে জাস্ট রাস্তাটা দেখাইতে হবে, দ্যাটস, আপনি ক্লায়েন্ট পেয়ে গেলেন। ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনটা আপনাকেই করা লাগবে, নাকি মেন্টর গিয়ে কমিউনিকেশন করবে? কোনটা? আপনাকে তো করা লাগবে নাকি? জি 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 আমি আপনার জন্য ভাত রান্না করে দিব, খাইতে আপনাকেই হবে। সিম্পল লজিক। রিসার্চ, স্টাডি এগুলো আপনাকে করতে হবে, এবং এগুলো যত বেশি করতে পারবেন, ট্রাস্ট মি, আপনাকে ধরে রাখার মতো কোনো ব্যক্তি পাবেন না, আপনি বাকি টপ 1%-এ চলে যাবেন ইনশাল্লাহ। ওকে, আর কারো কোনো প্রশ্ন, এনিথিং? ওকে, আই গেস আমাদের আর কোনো কোনো প্রশ্ন নাই, তাহলে আমরা আজকের জন্য ক্লোজ করতে পারি। ইনশাল্লাহ ইন ফিউচারে আগামী সপ্তাহে আবার আপনাদের সাথে দেখা হবে আরেকটা টপিক নিয়ে। টপিকটার নাম আমি ভুলে গেছি, দেখা লাগবে, আমি গ্রুপে শেয়ার করে দিব, এবং বৃহস্পতিবার বা শুক্রবার দিনের বেলা আমি রিমাইন্ডার দিয়ে দিব যে রাতে ক্লাস হবে। আর কোনো কারণে যদি চেঞ্জও হয়ে যায় ডেট, আমি অবশ্যই জানাবো, বাট আশা করি ডেট চেঞ্জ হবে না। ওকে, তাহলে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর অবভিয়াসলি এক্সপেক্ট করবো যে ক্লাস আজকে কেমন লাগছে একটা রিভিউ গ্রুপে দিয়ে দিন, ঠিক আছে? ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।